অন্তর্ধান। বৃষ্টি আর তুষারপাতের মিশ্রণের প্রকোপ বাবরের ভেড়ার চামড়ার প্রলেপ দেয়া ভারী জ্যাকেটের আবরণও আটকাতে ব্যর্থ হয়। ফারগানার উত্তরে উঁচু পর্বতমালার অভ্যন্তরে এক প্রত্যন্ত উপত্যকার ভেতর দিয়ে বয়ে যাওয়া একটা ক্ষুদ্র স্রোতস্বিনীর তীরে প্রায় কাদা হয়ে থাকা বরফের ভেতর দিয়ে তার অবশিষ্ট লোকদের সামনে থেকে ঘোড়া নিয়ে এগিয়ে চলেছে। বৃষ্টি আর তুষারপাতের হাত থেকে বাঁচতে মাথা তার নিচু করে রাখা। নিজের দুটো সালতানাতে হারিয়েছে এটা অনুধাবন করার পরের প্রথম দিকের মুশকিলের দিনগুলোতে বাবর আকশি দুর্গের আশেপাশেই থাকবে বলে ভেবেছিল। আশা করেছিল সব কিছু বাজি রেখে হলেও সে তার পরিবারকে মুক্ত করতে পারবে। ওয়াজির খান অনেক কষ্টে তাকে বোঝাতে সক্ষম হয়েছে যে তার শত্রুরাও এমনই একটা মরিয়া প্রচেষ্টা আশা করছে আর তার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে রয়েছে। ওয়াজির খান তার চিরাচরিত পিতৃসুলভ ভঙ্গিতে তাকে আশ্বস্ত করে পরামর্শ দিয়েছে, আপনি যদি আপনার আম্মি যান, নানি যান আর বোনকে বাঁচাতে চান তাহলে নিজেকে বিপদের মুখে না ফেলে বরং শত্রুদের তটস্থ করে তুলুন, যাতে তারা আপনার নাম শুনলেই ভয় পায়। আর সেটা করতে হলে তাদের চাপের ভেতরে আপনি রাখবেন। এখানে সেখানে তাদের আক্রমণ করে আপনার বিরুদ্ধে সৈন্য সমাবেশ করার আগেই সেখান থেকে সরে আসুন। ধরাছোঁয়ার বাইরে থেকে সবসময় একটা ভীতির সঞ্চার করতে থাকুন। এমনভাবে থাকুন যেন আপনার শত্রুরা শান্তিতে ঘুমাতে না পারে। আর এটা করতে পারলে সুলতান, তারা আপনার পরিবারের ক্ষতির কথা চিন্তাও করতে পারবে না। বাবর ওয়াজির খানের বক্তব্য মোটের উপর বুঝতে পারে, সাবধানে বিবেচনা করে। সে একটা পরিকল্পনার কথা বলে। সে বলে, আমাদের একটা নিরাপদ আশ্রয়স্থল চাই যেখানে আমরা শীতকালটা কাটাতে পারবো এবং প্রথম হামলার ছক কষতে পারবো। আমার মনে আছে যে প্রতিবার গ্রীষ্মের সময়ে সামরিক প্রশিক্ষণের অংশ হিসাবে আপনি একবার আমাকে উত্তরের পার্বত্য অঞ্চলে একটা অভিযানে নিয়ে গিয়েছিলেন এবং উপত্যকার কেন্দ্রস্থলে একটা মাটির দুর্গে আমরা অবস্থান করেছিলাম। তাম্বালের অনুগত এক জায়গিরদার সেই নগণ্য সেনা ছাউনির প্রধানের দায়িত্বে নিয়োজিত ছিল। সেই দুর্গটা আমাদের জন্য চমৎকার আশ্রয়স্থল হিসাবে প্রতিপন্ন হতে পারে। কারো মাথাতেই এই বিষয়টা আসবে না। আপনি কি বলেন? ওয়াজির খান বলেন, জায়গাটা আমার মনে আছে। বাস্তবিকই প্রত্যন্ত অঞ্চলে দুর্গটা অবস্থিত আর আমাদের উদ্দেশ্য অবশ্যই হাসিল হবে। আর সেই জন্যই বাবর ওয়াজির খানকে নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তাদের সাথে কেবল 200 লোক ছিল। ওয়াজির খানের সাহায্যে বাবর অনেক যত্ন নিয়ে তাদের বাছাই করেছে। সে কেবল তাদেরকেই বাছাই করেছে যাদের বয়স অল্প আর কোনো পারিবারিক পিছুটান নেই, বা বাইসেনগারের মতো যারা তার বিশ্বস্ত অন্তরঙ্গ। বাকি সবাইকেই সে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তার ডাকের অপেক্ষা করতে বলেছে, যেটি তারা খুব তাড়াতাড়ি পাবে। তাদের যাত্রার দ্বিতীয় সপ্তাহে তুষারপাত শুরু হয় এবং উচ্চতা বাড়ার সাথে সাথে তুষারের স্তর বৃদ্ধি পেয়ে তাদের যাত্রাকে স্থির করে তুলেছে। বাবর বলে, ওয়াজির খান, আপনার কি মনে হয় আমরা দুর্গ থেকে কতটা দূরে অবস্থান করছি? সুলতান, আবহাওয়া যদি এতটা বিরূপ না হতো আমরা তাহলে দুর্গটা এতক্ষণে দেখতে পেতাম। অবশ্য সুবিধাও আছে, দুর্গের নিরাপত্তা রক্ষীরা আমাদের আগে থেকে তাহলে দেখতে পাবে না। দূরের ওই গাছগুলোর আড়ালে আমরা অবস্থান নেব আর সামনে রেকি করার জন্য গুপ্তদূত পাঠিয়ে আমরা পর্যায়ে যেটুকু শুকনো মাংস রয়েছে সেটা দিয়ে আহার সেরে নেব। তাদের পাঠানো গুপ্তদূতেরা রেকি করে ফিরতে যে 90 মিনিট সময় লাগে তার পুরো সময়টাই অবিশ্রান্তভাবে তুষারপাত হতে থাকে, কখনো ভারী কখনো হালকা। তার লোকেরা ফিরে আসতে দেখা যায় ঘোড়া আর তার আরোহী তুষারে পুরো ঢেকে গেছে এবং গুপ্তদূতদের দলনেতা ঠান্ডায় নীল হয়ে আসা ঠোঁটে কোনো মতো কথা বলে। গুপ্তদূতদের নেতা বলে, এখান থেকে 2 মাইল দূরে একটা বাঁকের পরেই দুর্গটা অবস্থিত। দুর্গের বাইরে আমরা কোনো ঘোড়ার বা পায়ের ছাপ দেখতে পাইনি, যাতে বোঝা যায় আজ ভেতর থেকে কেউ টহল দিতে বা পর্যবেক্ষণ ফাঁড়িতে যায়নি। আমরা যখন ঘোড়া থেকে নেমে দুর্গের কাছে যাই, দুর্গের এক অংশ থেকে আমরা ধোঁয়া উঠতে দেখেছি। সম্ভবত সেটা রসুইখানা। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো দুর্গের মূল ফটক তখনও খোলা ছিল।
স্পষ্টতই এই আবহাওয়ায় কেউ আক্রমণ করতে পারে সে ব্যাপারটা তাদের মাথাতেও নেই। বাবর বলে, চমৎকার, শীঘ্রই তাদের এই নিশ্চয়তা নরকে পরিণত হতে চলেছে। ওয়াজি খান, এটা ইতস্তত করার সময় না। সবাইকে এই মুহূর্তে প্রস্তুত হতে বলুন এবং তুষারপাতের মাঝে আমরা আত্মগোপন করে গুপ্তদূতের সহায়তায় দুর্গে পৌঁছাবার পথের শেষ বাঁকে দ্রুত আর নীরবে গিয়ে হাজির হব। সেখান থেকে মূল ফটকের উদ্দেশ্যে আমরা ঘোড়া দাবড়ে যাব। ওয়াজির খান মাথা নেড়ে সম্মতি জানায় এবং 5 মিনিট পরে অশ্বারোহী বাহিনীর একটা সারিকে মন্থর গতিতে পাহাড়ি পথ বেয়ে উপরের দিকে উঠে যেতে দেখা যায়। তুষারাবৃত প্রেক্ষাপটের মাঝখান দিয়ে তারা প্রায় 2 মাইল এগিয়ে যায়। তুষারপাত এখন আগের চেয়ে অনেক কমে এসেছে। বাবর চোখের সামনে একটা পাথুরে অবয়ব দেখে। দুর্গটা আর মাত্র 1000 খানেক গজ সামনে অবস্থিত। এখান থেকে দুর্গ পর্যন্ত রাস্তাটা বেশ প্রশস্ত। বাবর বলে, আমরা এখান থেকেই আক্রমণ শুরু করব। লোকদের বলুন অপ্রয়োজনীয় সবকিছু এখানে পাথরের আড়ালে রেখে কেবল হাতিয়ার নিয়ে প্রস্তুত হতে, যাতে বরফের উপর দিয়ে যতটা সম্ভব দ্রুত ঘোড়া দাবড়ে আমরা দুর্গে পৌঁছতে পারি। বাবরের লোকেরা নীরবে প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু তারা প্রস্তুত হতে হতে তুষারপাত একেবারে বন্ধ হয়ে যায় এবং সামনে সাদা প্রেক্ষাপটের মাঝে একটা কালো আকৃতির মতো দুর্গটা ভেসে ওঠে। বাবর চিৎকার করে বলে, যারা প্রস্তুত ঘোড়ায় আরোহণ করো, কারো চোখে পড়ার আগেই আমাদের আক্রমণ করতে হবে। বাবরের কথাটা বলার ফাঁকে ময়ান থেকে তার কালো ঘোড়া বের হয়ে আসে। সে লাফিয়ে জিনের উপর উঠে বসে এবং তার বিশাল কালো ঘোড়াটাকে দুর্গের দিকে এগোতে বলে পেটে খোঁচা দেয়। 10 জন যোদ্ধা পরিবেষ্টিত অবস্থায় এবং বাকিরা তার পেছনে সারিবদ্ধভাবে বিন্যস্ত। ঘোড়ার কাঁধ ধরে ঝুঁকে ছুটে যাবার সময় বাবর টের পায় তার কানে রক্তের চাপ বৃদ্ধি পেয়েছে। দুর্গের ফটক থেকে সে যখন মাত্র 200 গজ দূরে, তখন ভেতর থেকে একটা চিৎকার তার কানে ভেসে আসে। শত্রুরা তাদের দেখে ফেলেছে। ভেতরের লোকেরা বিপদ টের পায়। তারা ফটকের পাল্লা বন্ধ করার চেষ্টা করতেই সেটা কেঁপে ওঠে, কিন্তু নতুন জমা বরফ পাল্লা নড়তে বাধা দেয়। 2 জন লোক বাইরে ছুটে আসে, বরফের স্তূপে লাথি দেয় এবং বৃথায় চেষ্টা করে পাল্লাটা বরফের উপর থেকে সরাতে। ব্যাটাদের পেরে ফেলো, বাবর হুঙ্কার দিয়ে বলে, কিন্তু ঘোড়ার গতি বিন্দুমাত্র হ্রাস করে না। নিমিষের ভেতরেই সে একজনকে মাটিতে পড়ে যেতে দেখে। একটা তীর তার গলায় বিদ্ধ হয়েছে। একই সাথে সে নিজেও দুর্গের তরুণদ্বারের কাছে পৌঁছে যায়। দ্বিতীয় লোকটাকে সে আলমগীর দিয়ে একটা কোপ বসিয়ে দেয়। টের পায় তার তরবারি জায়গা মতোই নরম মাংসপেশিতে কামড় বসিয়েছে, কিন্তু কোথায় সেটা দেখার জন্য ঘোড়ার গতি একটু সে হ্রাস করে না। তার বদলে সে তার হাতে ধরা লাগামে একটা ঝাঁকি দিয়ে ঘোড়ার মাথা তখনও আংশিক খোলা ফটকের ভেতরে ঢুকিয়ে দেয়। বিশাল কালো ঘোড়াটা নাক দিয়ে একটা শব্দ করে এবং বাবর টের পায় ঘোড়ার একটা পা পিছলে গেছে, কিন্তু কালো পাহাড় ঠিকই ঘুরে দাঁড়ায়। একই সাথে তার পেছনে 3 জন যোদ্ধা এসে হাজির হয়, কিন্তু চতুর্থ জন ঢুকতে ব্যর্থ হয়। ভেতরে প্রবেশপথ আটকে ঘোড়া আর তার আরোহীর ভূপাতিত হবার শব্দ বাবর শুনতে পায়। সে দুর্গের ভেতরে প্রবেশ করেছে বটে, কিন্তু তাকে সহায়তা করার জন্য মাত্র 3 জন যোদ্ধা তার সাথে রয়েছে। চারপাশে তাকালে সে সারি সারি স্থাপিত উঁচু দরজার পেছন, সম্ভবত দুর্গের প্রধান সেনানিবাস থেকে পিলপিল করে লোকজনকে বের হয়ে আসতে দেখে। কেউ কেউ ইস্পাতের বর্ম গায়ে চাপাতে ব্যস্ত, আর বাকিরা ইতিমধ্যে অস্ত্র ধারণ করেছে। আমার সাথে এসো, এখনই আক্রমণ করতে হবে। বাবর পেটে খোঁচা দিয়ে পুনরায় তার ঘোড়ার গতিবৃদ্ধি করে। আর একটু পরই তাকে তার 3 জন সহযোদ্ধাকে নিয়ে আতঙ্কিত লোকগুলোকে কচুকাটা করতে দেখা যায়। সহসা একটা লম্বা লোক বাবরের নজর কাড়ে, যাকে দেখে সেনাপতিদের একজন বলে মনে হয়। ব্যাটাকে মাথা নিচু করে পুনরায় ঘরের ভেতর প্রবেশ করতে দেখলে সেও ঘোড়ার মুখ ঘুরিয়ে সেদিকে এগিয়ে যায়। কাঠের সরদলের নিচ দিয়ে ঝুঁকে পার হয়ে সে ভেতরে আধো অন্ধকারে চোখ পিটপিট করে প্রবেশ করতে যে 20-30 জন সেখান থেকে বের হয়ে এসেছে, বুঝতে হবে এটাই সেই দুর্গের মোট জনবল। কেবল সেনাপতি গোছের লোকটাই এখন ভেতরে রয়েছে। লোকটা দৌড়ে একটা অস্ত্রসজ্জিত তাকের দিকে ছুটে গিয়ে সেখান থেকে একটা বর্শা আর ঢাল তুলে নিয়ে বাবরের দিকে ঘুরে দাঁড়ায়। বাবর বলে, ফারগানার ন্যায়সঙ্গত সুলতান, আমি বাবর, তোমাদের আদেশ দিচ্ছি, অস্ত্র নামিয়ে রাখো।
ওপাশ থেকে কণ্ঠস্বর চিৎকার করে, আমি আত্মসমর্পণ করব না, আমি তোমাকে সুলতান বলে মানি না, আমার নাম হানিফ, আমি তাম্বালের প্রতি অনুগত, সেই এখন পুরো এলাকা নিয়ন্ত্রণ করছে, পারলে সম্মুখ যুদ্ধে আমাকে পরাজিত করতে পারো। বাবর বিন্দুমাত্র দেরি না করে তার কালা পাহাড়ের উপর থেকে লাফিয়ে নামে এবং আলমগীর হাত ধরা অবস্থায় হানিফের দিকে এগিয়ে যায়। যে তককে তককেই ছিল, বাবর তার কাছাকাছি যেতেই হাতের বর্শা দিয়ে সে বাবরকে আঘাতের চেষ্টা করবে। বাবর লাফিয়ে একপাশে সরে যায়, কিন্তু সেটা করতে গিয়ে অন্তর্ভুক্ত খাবারে ভর্তি একটা নিচু টেবিলের পায়ের সাথে তার বাম পা আটকে যায়। বেকায়দা ভঙ্গিতে সে টেবিলের উপর আছড়ে পড়ে। টেবিলের উপরে থাকা কাঠের পেয়ালা আর তার ভেতরের খাবার ছিটকে ফেলে। আলমগীর তার মুঠো থেকে ছুটে যায়। হানিফ খান বাবরের অসহায় অবস্থার সুযোগে তাকে একেবারে শেষ করে দেবার জন্যে ছুটে আসে। তার বর্শাটা দুহাতে মাথার উপর তুলে বাবরের উন্মুক্ত গলায় সেটা সর্বশক্তিতে নামিয়ে আনে। বাবর একটা কাঠের বড় বারকোষ তখন তুলে সেটাকে ঢালের মতো ব্যবহার করে। বর্শা বারকোষে বিদ্ধ হয়, তবে সেটাকে সে ছিন্ন করতে পারে না। ছিটকে পড়া খাবারের উষ্ণ চটচটে সরুয়ার ভেতর গড়িয়ে একপাশে সরে যাবার সময় সে বারকোষটা ফেলে দিয়ে বর্ষার হাতল ধরে মোচড় দেয় এবং হানিফ খানের হাত থেকে সেটা কেড়ে নেয়। বিন্দুমাত্র দমে না গিয়ে হানিফ খান লাফিয়ে পেছনে সরে গিয়ে কোমরের পরিকর থেকে একটা সরু খঞ্জর টেনে বের করে। আলমগীর কোথায় পড়েছে সেটা দেখার সময় নেই বাবরের। হাতের বর্শা দিয়ে সে লোকটাকে সজোরে আঘাত করলে ফলার মাথায় আটকানো বারকোষটা খুলে পড়ে, আর একই সময়ে নিজের গালে সে একটা তীক্ষ্ণ ব্যথা অনুভব করে। হানিফ খান বাবরের গলা লক্ষ্য করে খঞ্জরটা চালিয়েছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বাবর এবার বর্ষার ফলাটা সজোরে তাকে লক্ষ্য করে আঘাত করে। হানিফ খান একপাশে ঘুরে আঘাত এড়াতে চেষ্টা করে, কিন্তু ফলাটা তার বাম দিকে স্পর্শ করলে সে টেবিলের পাশে রাখা শক্ত কুশনের উপর হুমড়ি খেয়ে পড়ে। বাবর এবার বর্ষাটা মোচড় দেয় এবং মুহূর্ত মাত্র চিন্তা না করে প্রতিপক্ষের কণ্ঠনালী লক্ষ্য করে সজোরে বর্ষা নামিয়ে এনে গালিচার উপর তাকে গেঁথে ফেলে, যা অচিরেই ফিনকি দিয়ে রক্তে ভিজে লাল হয়ে যায়। ইতিমধ্যে ওয়াজির খান, বাইসাঙ্গার আর বাকি লোকেরা এসে তাকে ঘিরে দাঁড়িয়ে তার সাহসিকতার জন্য তাকে শুভেচ্ছা জানায়। দুর্গটা এখন তার দখলে। ফারগানা উদ্ধারের বন্ধুর পথে সে মাত্র প্রথম পদক্ষেপটা সাফল্যের সাথে রেখেছে। বাইরে থেকে বের হয়ে সে বাবর দেখে আবার তুষারপাত শুরু হয়েছে। শত্রুর পড়ে থাকা দেহের চারপাশের লাল রং ইতিমধ্যে অনেকটাই ঢাকা পড়েছে। একটু আগে তাম্বালের চামার ভবলীলা যেভাবে সাঙ্গ করেছে, সেভাবে পালের গোদা তাম্বালকে কখন সে মুঠোর মধ্যে পাবে সেই মুহূর্তটার জন্যে সে অধীর হয়ে রয়েছে। আর এভাবেই পুরো ঘটনাটার সূচনা হয়। বাবর একজন হানাদারে পরিণত হন। ঝটিকা বেগে আক্রমণ করেন এবং ফিরে যাবার সময় প্রতিবারই মৃত শত্রুর কারো একজনের মুখে রক্ত দিয়ে নিজের নাম লেখা একটি কাগজ গুজে দিয়ে যান, আর তার সাফল্য ক্রমশ বাড়তে থাকে। তার বাহিনীর সংখ্যা, মিষ্টি কথা আর মধুর প্রতিশ্রুতি, সেই সাথে শক্তি বা তার অভিযানে প্রাপ্ত সম্পদের বিচক্ষণ ব্যবহার নতুন সমর্থকদের আকর্ষণ করে এবং প্রতিপক্ষকে দলে টানে। ধীরে ধীরে শক্তি বৃদ্ধি পায়। মাটির দুর্গ দখলের ২০ মাসের মধ্যে নিষ্ঠা আর একাগ্রতার সাথে একটার পর একটা ছোট দুর্গ আর গ্রামের পর গ্রাম দখল করে ফারগানার পশ্চিমাঞ্চলের অধিকাংশই সে দখল করে নেয়। তার কৌশল কার্যকরী বলে প্রতীয়মান হয়। তাম্বাল আকশির উত্তর বা পশ্চিমে বাবরের শক্ত ঘাঁটির দিকে বেশিদূর অগ্রসর হবার মতো সাহস দেখায় না। আর বাবর মনে করে এইবার সময় হয়েছে নিজের দাবির কথা প্রকাশ করার। প্রথম দাবিটা সে ৬ মাস আগে জানায় এবং তারপরে প্রায়শই তার পুনরাবৃত্তি করেছিল তার আম্মিজান, নানিজান আর বোনের মুক্তির বদলে ১ বছর আকশি দুর্গ আক্রমণ না করার প্রতিশ্রুতি। ৩ মাস আগে তাম্বাল এক বার্তাবাহকের মাধ্যমে প্রেরিত এক চিঠিতে অনেক মধুর ভাষায় জানায় এহসান দৌলত, খুতলাক নিগার আর খানজাদা প্রত্যেকেই সুস্থ আছে এবং শাহী পরিবারের উপযুক্ত ব্যবহারই করা হচ্ছে তাদের সাথে। কিন্তু চিঠিতে সে তাদের মুক্তি দেবার কোনো অভিপ্রায়ের কথা উল্লেখ করেনি। বাবর এখন পূর্ব দিকে ৫০ মাইল দূরে অবস্থিত শহর গাভার দিকে অগ্রসর হচ্ছে। কিছুদিন আগে তাম্বাল ভাড়াটে চক্রাক যোদ্ধাদের সহায়তায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
সেখানে একটা হিসাব মেলানো এখনও বাকি আছে। সেখানকার দুর্গের চাকরাক সর্দার তার সৎ ভাই আর তাম্বালকে শাহী প্রতিনিধি হিসাবে মেনে নিয়ে প্রথম আনুগত্য প্রদর্শনকারীদের অন্যতম। শহরটা দখল করলে তাম্বালকে আরেকটা জোরালো সংকেত পাঠানো হবে যে সময় হয়েছে বাবরের কাছে তার পরিবারকে ফেরত পাঠাবার। একটা ক্ষুদ্র নহরের পাশে সাময়িক যাত্রা বিরতি করে বাবর আর তার লোকেরা ঘোড়াগুলোকে পানি পান করার সুযোগ দেয়। ঘোড়ার দুধ থেকে তৈরি টক পনির কোনো ক্রমে গলৎকরণের ফাঁকে বাবর তাকিয়ে দেখে তার এক গুপ্ত দূত ঘোড়ায় চড়ে এগিয়ে আসছে। বাবর চমকে উঠে দেখে তার পরজানে একটা দেহ আড়াআড়িভাবে বাঁধা রয়েছে। লোকটার দিকে দৌড়ে গিয়ে বাবর চিৎকার করে জানতে চায়, কি হয়েছিল, এই লোকটা কে? গুপ্তদূত বলে, লোকটা একটা ব্যবসায়ী। পথের পাশে পেটে তরবারির আঘাত নিয়ে নিজেই রক্তে অর্ধচেতন অবস্থায় পড়ে থাকার সময়ে আমি তাকে খুঁজে পেয়েছি। আমি তাকে আমার ঘোড়ার পিঠে তুলে নেবার কিছুক্ষণ পরেই বেচারা মারা যায়। অবশ্য মারা যাবার আগে সে আমার কাছে বলেছে যে আরও 3 জন ব্যবসায়ীর সাথে সেখান থেকে 10 মাইল দূরে একটা ছোট্ট সরাইখানার উদ্দেশ্যে যাবার পথে চাকরাক হানাদারদের হামলার শিকার হয়। তার 3 সঙ্গীকে হত্যা করে তাকেও মৃত ভেবে তাদের সব মালপত্র তারা নিয়ে গেছে। বাবর বলে, চাকরাক হানাদারদের অবশ্যই খুঁজে বের করে তাদের হত্যার আমরা বদলা নেব। তোমার অধীনস্থ কয়েকজন গুপ্তদূতকে হত্যাকারীদের খুঁজতে পাঠাও। গুপ্তদূত বলে, সুলতান, আমার মনে হয় না তার কোনো দরকার আছে। বণিক লোকটা মারা যাবার আগে আমাকে বলেছে যে সে চাকরাকদের বলতে শুনেছে তারা সরাইখানায় যাচ্ছে, সেখানে আরও শিকার যদি তারা খুঁজে পায় সেই কারণে। বাবর বলল, তাহলে আমরা প্রথমে সরাইখানাতেই যাব। গানের সুর বন্য আর কর্কশ। চক্রাকদের নিজেদের মতোই অনেকটা। মদের নেশায় চুরচুর হয়ে থাকা পুরুষের কণ্ঠস্বর নতুন মাত্রায় উঠে এমন সব অশ্লীল ক্রিয়াকলাপের বর্ণনায় মেতেছে যা একাধারে শারীরিকভাবে অসম্ভব আর এমন মোটা দাগের যে বাবর চেষ্টা করেও হাসি থামাতে পারে না। সে আর চোখে ওয়াজির খানের দিকে তাকিয়ে দেখে সেও হাসছে। লম্বা ঘাসের আড়ালে বাবর তার চারপাশে শুয়ে থাকা লোকদের ইশারা করে। সবাই তার মতো পেটের ওপর ভর দিয়ে শুয়ে আছে, লুকিয়ে অপেক্ষা করছে। তারপরে সে গুড়ি মেরে মাটির ইট দিয়ে তৈরি একতলা সরাইখানার দিকে এগিয়ে যায়, যেটা ফারগানার অন্যতম খরস্রোত একটা নদীর অগভীর অংশের পারে অবস্থিত, যেখানে হল্লাবাজেরা মৎসবে মেতেছে। নুপুরের নিক্কন্ধনী ভেসে আসতে বোঝা যায় ভেতরে বাইজি মেয়েরাও আছে। সেই সাথে কুপিত নারীর কণ্ঠের সহসা একটা তীক্ষ্ণ চিৎকার তার সঙ্গে সঙ্গে ভেসে আসে পুরুষের কণ্ঠের অট্টহাসি। দুপুর মাত্রই অতিক্রান্ত হয়েছে, কিন্তু 20 জন বা তার কিছু বেশি চক্রাকরা ইতিমধ্যে বেহেড মাতাল হয়ে পড়েছে। তারা এমনকি তাদের ঘোড়াগুলিকে ঠিকমতো বাঁধার কষ্ট করেনি, এবং কিছু ঘোড়া যাদের কেশর পুরু আর লেজ এত লম্বা যে মাটিতে ঘষা খাচ্ছে ইতিমধ্যেই ছুটে পালিয়ে গেছে। চারো ব্যবসায়ীর কাছ থেকে লুট করা মালামালও তারা ভেতরে নিয়ে যাবার গরজ দেখায়নি। বণিকদের মালবাহী ধূসর খচ্চরগুলো দড়ি দিয়ে একত্রে বাঁধা এবং তারা একত্রে চড়ে বেড়াচ্ছে। তাদের পিঠে আটকানো বেতের ঝুড়িগুলো দেখে মনে হয় এখনও চামড়া আর লোমে সেগুলো ঠাসা। চাকরাকরা মনে হয় কেবল মদের পিপে নিয়ে সরাইখানার ভেতরে প্রবেশ করেছে। এরা বর্বর, অসভ্য, বাবর ভাবে। তাদের কপালে আজ কি লেখা আছে সেটা এখনই ব্যাটারা টের পাবে। লম্বা ঘাসের উপরে মাথা তুলে বাবর চারপাশে তাকায়। কাউকে সে দেখতে পায় না। সে ঠিক যেমনটি ভেবেছিল, ঘোড়া বা মালামাল দেখার জন্য বাইরে কোনো বাচ্চাকে রাখার কথা ব্যাটাদের মাথাতেই আসেনি। সে আবার উঠে দাঁড়িয়ে গুটি পায়ে সরাইখানার নিচু প্রবেশদ্বারের ডান দিকে মোটা দেয়ালের গায়ে জানালার মতো দেখতে একটা ফাঁকা জায়গা দিয়ে এগিয়ে গিয়ে ভেতরে সতর্কতার সাথে উকি দেয়। ঘরটা প্রায় খালি। কেবল ভেতরের দেয়ালের গায়ে ঠেকানো অবস্থায় একটা লম্বা কাঠের টেবিল দেখা যায়। কয়েকটা তেপায়া টুল আর একটা আধ ভাঙা বেঞ্চি দেখা যায় সেখানে। ঘরের মাঝে মোটাসোটা বোচা নাকের একটা মেয়ে, পরনে রংচটা হলুদ রঙের ঢোলা সালোয়ারের উপর লাল ফুলের ছাপ দেয়া একটা আটোসাটো কামিজ, পায়ে আর হাতের কবজিতে ঘুঙুর বাঁধা। নীল সালোয়ার কামিজ পরিহিত লম্বার একটা মেয়ে তার নোংরা হাতে একটা খঞ্জনি,
বর্গাকার পাথরের মেঝের উপর খালি পায়ে সজোরে পদাঘাত করে বৃত্তাকারে আবর্তিত হচ্ছে। সে তাকিয়ে থাকতে থাকতেই চাকরাকদের কয়েকজন ভেড়ার চামড়ার তৈরি টুপির নিচে তাদের গোলাকার মুখ ঘামে ভিজে আছে। টলমলো পায়ে মেয়েদের বুকে পাছায় বৃথা চেষ্টা করে থাবা দিতে এবং মুখ থুবড়ে মাটিতে আছড়ে পড়লে তাদের সঙ্গী সাথীদের উদ্দীপনা আরও বেড়ে যায়। এক কোণে ধোঁয়া উঠতে থাকা অগ্নিকুণ্ডের ওপরে বিশাল একটা কেতলি ঝুলতে দেখা যায়। আরেক কোণে বাবর এক চাকরাক দুর্বৃত্তকে কাপড় খুলে ব্যস্ত ভঙ্গিতে হালকা হতে দেখে। আরেক বদমাস উঠে দাঁড়িয়ে হলুদ বমির বৃত্তচাপ তৈরি করে মাটিতে ফেলে আর মনোযোগ দিয়ে জামার হাতায় পড়া বমির ফোঁটা বড় বড় নখ দিয়ে টুসকি দেয়। বাবর পুনরায় মাথা নামিয়ে নেয়। সে যা দেখার তা দেখে নিয়েছে। মাটিতে গুঁড়ি দিয়ে সে পুনরায় ওয়াজির খান যেখানে আছে সেখানে ফেরত আসে। বাবর বলে, মদ্যপ আহাম্মকগুলো আমাদের হাতে মারা যাবার জন্য মুখিয়ে রয়েছে। ব্যাটারা তাদের তরবারি আর ঢাল পর্যন্ত দরজার কাছে স্তূপ করে রেখেছে। ওয়াজির খানের একটা ভ্রু উপরে উঠে যায়। বলে, সুলতান এখনই? বাবর বলে, হ্যাঁ। বাবর আর ওয়াজির খান উঠে দাঁড়িয়ে তাদের লোকদের উঠে দাঁড়াবার ইশারা করে। তারা এই কাজটা আগে এতবার করেছে যে মৌখিক আদেশের আর কোনো প্রয়োজন হয় না। ঠোঁটের ওপর আঙুল চেপে ওয়াজির খান ইশারায় ঘুরে কয়েকজনকে সরাইখানার পেছনে যেতে বলে। যদিও সেখান দিয়ে পালাবার কোনো পথ থেকে থাকে সেটি তারা বন্ধ করবে। তারপরই কেবল বাবর তার রণহুঙ্কারে চারপাশ প্রকম্পিত করে বলে ওঠে, ফারগানা। বাবর একেবারে সামনে থেকে তার লোকদের নেতৃত্ব দেয়। মদের নেশায় মাতাল আর বিস্ময়ে আড়ষ্ট চাকরাকরা সামান্য প্রতিরোধ গড়ে তুলতে পারে। বাবর আর তার লোকেরা নির্মমভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়লে বোচা নাকের সেই মেয়েটার কাছ থেকে কেবল বলার মতো কোনো প্রতিরোধের সম্মুখীন তারা হয়। মেয়েটা তার কাচুলির ভেতর থেকে একটা খঞ্জর বের করে এবং বাবরের বাহুতে সেটা মরিয়া ভঙ্গিতে গেঁথে দিতে চাইলে বাবর অনায়াসেই তার ঘুঙুর পরা হাতের কবজি ধরে এবং তাকে ঘুরিয়ে দিয়ে তার নধর নিতম্বে বুট দিয়ে একটা সপাট লাথি বসিয়ে দিতেই বেচারি ছিটকে দূরে গিয়ে পড়ে। কয়েক মিনিটের ভেতরেই সবকিছু শেষ হয় এবং বাবরের লোকদের হাঁপিয়ে ওঠার আগেই নিজেদের তরবারির ফলা পরিষ্কার করে কোষবদ্ধ করতে দেখা যায়। তার লোকদের গায়ে একটা আঁচড়ও লাগেনি। অবশ্য তার লোকদের সবাই পোড় খাওয়া যোদ্ধা। এসব মদ্যপ মাতালদের চেয়ে অনেক দক্ষ লোকদের সাথে তারা আগে লড়াই করেছে। লাশগুলো বাইরে নিয়ে যাও, দেখা যাক আমরা কাদের হত্যা করেছি। বাবর আদেশটা দিয়ে কৃতজ্ঞ চিত্তে দ্রুত পুঁতিগন্ধময় ধোঁয়াটে ঘরটা থেকে বাইরে খোলা বাতাসে বের হয়ে আসে। তার লোকেরা চাকরাকদের লাশগুলি তার বুট পরা পা ধরে হেঁচড়ে বাইরে এনে সারিবদ্ধভাবে সাজালে বাবর লাশগুলো গুনে দেখে মোট 15টা লাশ। কারো গলা দুভাগ হয়ে আছে, কারো আবার কবন্ধ। তার লোকেরা অবশ্য কাটা পড়া মাথাগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। কোনোটার মাথায় তখনও ভেড়ার চামড়ার টুপি রয়েছে। কাটা মুন্ডুগুলোর দিকে তাকিয়ে যখন বাবর একটি বিশেষ মুখ চিনতে পারে তখন তার মুখ থেকে সন্তুষ্টির একটি ধ্বনি প্রতিধ্বনিত হয়। তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এমন সব চাকরাক্ষে সে হত্যা করবে বলে মনস্থ করেছে এবং প্রতিটা হত্যাযজ্ঞ যা তাকে তার লক্ষ্যের নিকটবর্তী করছে সেটি প্রচণ্ড তৃপ্তিদায়ক। তারস্বরে চিৎকার শুনে বাবর ঘুরে তাকায়। তার দুজন যোদ্ধা বাইজি মেয়েদের ধরে তাদের টেনে সরাইখানার বাইরে বের করে আনে। বাবর বলে, ওদের উপর বল প্রয়োগ করো না, আমার আদেশ তোমরা জানো। অর্থের বিনিময়ে যদি তারা স্বেচ্ছায় তোমাদের সঙ্গ দিতে রাজি হয় তবেই সেটি আলাদা কথা। কথাটা বলেই বাবর আবার ঘুরে দাঁড়ায়। দেখা যায় মেয়েগুলো আদতেই ব্যবসায়ী এবং কয়েক মুহূর্তের দ্রুত আলোচনার পরে সরাইখানার পেছনে এক আপেল বাগিচায় তারা তাদের পথ দেখিয়ে নিয়ে যায়। বাবর ধারণা করে বাইজি দুজন সরাইখানার শকুনের মতো দেখতে মালিকেরই মেয়ে, যেই মালিক ঝামেলার গন্ধ পাওয়া মাত্রই সেই টেবিলের তলায় গিয়ে ঢুকেছে, তারপর থেকে বের হবার কথা চিন্তাও করেনি। আপেল বাগিচায় শীঘ্রই বাবরের লোকদের দল বেঁধে আসা যাওয়া করতে দেখা যায়। বাগান থেকে হাসি মুখে তাদের বের হয়ে আসা দেখে বোঝা যায় মেয়ে দুজন তার বাবার সরাইখানায় আসা অতিথিদের খেদমত করতে ভালোই অভ্যস্ত। ওয়াজির খান ইতিমধ্যে চাকরাকদের পালিয়ে যাওয়া ঘোড়াগুলো ধরে আনবার বন্দোবস্ত করেছেন এবং বণিকদের কাছ থেকে লুট করা মালপত্রগুলো পর্যবেক্ষণ করেছেন।
সুলতান দেখুন। দুটো উজ্জ্বল বর্ণের গালিচা বের করে সে বাবরের দিকে দৃষ্টি আকর্ষণ করে। গালিচা দুটো জেল্লা দেখে বোঝা যায় তন্তুবায়ের দল সেটা বুননের সময়ে রেশমের সাথে উলের মিশ্রণ ঘটিয়েছে, আর গালিচাগুলোর নকশাও অপরিচিত। বণিকের দলটা সম্ভবত পূর্বের কাশগড় থেকে এসেছিল, যেখানে তাঁতিরা এই ধরনের গালিচা তৈরিতে দক্ষ। উল আর চামড়া বেচে ভালো অর্থ পাওয়া যাবে, বাবর ভাবে, যা দিয়ে সে তার লোকদের বকেয়া বেতন দিতে পারবে। তার যোদ্ধাদের জন্য একটা ভোজসভার আয়োজন করলে মন্দ হয় না। তারা ভালো কাজ দেখিয়েছে এবং তারও উচিত এর মূল্যায়ন করা। পশ্চিমে শাহরিখিয়ায় ফিরে যাওয়া মাত্রই সে এই ভোজসভার ঘোষণা দেবে। সেখানে 6 মাস আগে তাম্বালের কাছ থেকে সে দুর্গটা ছিনিয়ে নিয়েছে এবং নিজের ঘাঁটিতে পরিণত করেছে। সমরকন্দে খুন হবার আগে শাহরিকিয়া সর্দার আলী মজিদ বেগের পুণ্যস্মৃতির প্রতি তারা তাদের শ্রদ্ধা জানাবে। তারা তার উপযুক্ত সন্তানের আত্মার মাগফিরাত করবে, যে তাম্বালের চাকরাক যোদ্ধাদের হাত থেকে দুর্গটা রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিল। আলী মজিদ বেগের নিহত হবার সংবাদ ফারগানায় পৌঁছানো মাত্র তাম্বাল দুর্গটা দখল করতেই তাদের পাঠিয়েছিল। নিজের বিশ্বস্ত সর্দারের কথা মনে পড়তেই বাবরের ভাবনা বিষণ্ণ হয়ে ওঠে। আজকাল তার প্রায় এমন হচ্ছে। সবুজাবন নীল তোরণদ্বারের আলী মজিদ বেগের মৃতদেহ প্রদর্শিত হবার পরের 2 বছরে সে আসলে কি অর্জন করেছে? নিজের পরিবারকে মুক্ত করার ব্যাপারে বা ফারগানা পুনরায় অধিকার করার ব্যাপারে সে কতটা অগ্রসর হয়েছে সেটা সে ভাবার চেষ্টা করে। সমরকন্দ পুনরায় বিজয়ের কথা না হয় সে বাদই দিল। আর কতদিন তাকে সালতানাতবিহীন একজন সুলতান হিসেবে দিন কাটাতে হবে? আকশি আক্রমণ করে তার পরিবারকে মুক্ত করে সিংহাসন পুনরুদ্ধার করার মতো একটা সেনাবাহিনী গঠন করা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর সমরকন্দ, সেখানে শাসক হিসাবে কাটানো কয়েকটা দিন কেবল এখন ধূসর স্মৃতি। মাঝে মাঝে তার বিশ্বাস করতেই কষ্ট হয় যে এমন কিছু আসলেই ঘটেছিল। সেই গ্র্যান্ড উজিরের কথাই শেষ পর্যন্ত সত্যি হলো। ভাবনাটা বাবরকে ক্রুদ্ধ করে তোলে। সে তার পায়ের কাছে পড়ে থাকা একটা কর্তৃত মস্তকে লাথি বসিয়ে দিলে সেটা ছিটকে দূরে গিয়ে পড়ে। তার লোকদের যেমন তেমন তারও বিনোদনের দরকার আছে। কয়েকটা ডাল কেটে পোলো খেলার লাঠি তৈরি করো, বাবর চিৎকার করে বলে। ওই সব দুর্বৃত্তদের মাথা দিয়ে পোলো খেলা যাক, গোলপোস্ট হবে ওই দূরের গাছগুলো। পুরো 1 ঘন্টার জন্য উদ্দাম খেলায় বাবর নিজেকে ডুবিয়ে রাখে। চাকরাকদের ক্ষিপ্রগামী টাট্টু ঘোড়ার একটা নিয়ে সে এঁকে বেঁকে দাবড়ে বেড়ায় এবং শাখা প্রশাখা ছেটে ফেলা গাছের ডাল দিয়ে ছিন্ন মস্তকগুলোকে সজোরে আঘাত করে, যাতে ঘাসের উপর দিয়ে লাফাতে লাফাতে সেগুলো গড়িয়ে যায়। শীঘ্রই সেগুলোকে আর কাটা মাথা বলে চেনার কোনো উপায় থাকে না। নাক কান গুড়িয়ে যায়, অক্ষি কোটর থেকে অক্ষিগোলক বের হয়ে আসে এবং বাবর আর তার ঘরমাক্ত সাথী খেলোয়াড়েরা আর সেই সাথে তাদের সবার ঘোড়া রক্তের ফুটকিতে চিত্রিত হয়ে ওঠে। অবশেষে খেলাটার প্রতি তার বিরক্তি জন্মায়, কিন্তু ভেতরে জমে ওঠা হতাশা আর ক্ষোভ নিঃসৃত হওয়ায় বাবর ঘামে ভিজে ওঠা ঘোড়াটাকে অবশেষে রেহাই দেয়। চারপাশে তাকাতেই সে দেখে ওয়াজির খান তারই দিকে তাকিয়ে রয়েছে। এই প্রথম সে তার চোখে বিরক্তি দেখতে পায়, কিন্তু বাবর তাতে বিন্দুমাত্র লজ্জিত বোধ করে না। জীবিত বা মৃত, সে তার শত্রুর সাথে প্রাপ্য ব্যবহার করেছে। চলো এবার যাওয়া যাক, সে আদেশ দেয়। বাবর ঘোড়ার পাজরে এত জোরে খোঁচা দেয় যে সেটা ছুটতে শুরু করে। বাবর সরাইখানা থেকে সোজা নদীর অগভীর অংশের দিকে গিয়ে যায়, একবারও পিছনে ফিরে তাকায় না। আঙিনায় পড়ে থাকা রক্তাক্ত মাথাগুলোকে ইতিমধ্যে কাকের দল ঠোকরাতে শুরু করেছে এবং সরাইখানার মেয়ে দুটো পা ঈষৎ ধনুকের মতো ফাঁক করে এগিয়ে গিয়ে চাকরাকদের লাশগুলোকে হাতিয়ে দেখে যে বাবরের লোকেরা ভুলে কিছু রেখে গেছে কি না, যা তাদের বেশ্যাবৃত্তির পাওনা উপরি বলে বিবেচিত হতে পারে। 3 সপ্তাহ পরে উঁচু পাহাড়ি এলাকার তৃণভূমির উজ্জ্বল সবুজ ঘাসের মাঝে মাঝে ফুটে থাকা হলুদ গোলাপি আর সাদা ফুলের মাছ দিয়ে বাবর আর তার লোকেরা দুলকি জালে ঘোড়া দাবড়ে শাহরিখিয়ার দিকে এগিয়ে যায়। গাভার অভিযানে ক্ষয়ক্ষতি হলেও তারাই শেষ পর্যন্ত জয়ী হয়েছে। 300 গজ দূরে ঘোড়ার পিঠে বসে থাকা অবস্থায় বাবর নিজে তীর ছুঁড়ে দুর্গের সেনাপতিকে হত্যা করেছে। ঘণ্টার পর ঘণ্টা তার নিজের ব্যবহৃত ছোট নিখুঁতভাবে বাঁকানো ধনুক দিয়ে তীর ছোড়ার অভ্যাসে কাজটা হয়েছে।
30টা সরভর্তি তুনির সে 1 মিনিটের ভেতর খালি করে ফেলতে পারে। সেনাপতি মারা যাবার পরে প্রতিরোধকারীদের মনোবল ভেঙে যায়। ভয় কাঁপতে কাঁপতে সেনানিবাসের সৈন্যরা কেবল আত্মসমর্পণ করেনি, নিজেদের লুটের মাল পুরো তাদের হাতে তুলে দিয়েছে, যা বাবর আর তার লোকেদের ঘোড়ার পিঠে ঝোলানো চামড়ার থলির উপচে পড়া আকৃতি সাক্ষ্য দিচ্ছে। ওয়াজির খান খুব খুশি হবে। এবারের অভিযান বাবরকে তার বুড়ো বন্ধুটির সহায়তা ছাড়াই পরিচালনা করতে হয়েছে। সরাইখানা আক্রমণ করার পরের দিন ওয়াজির খানের ঘোড়া সাপের ভয়ে বেমাক্কা লাফিয়ে উঠতেই সে পড়ে গিয়ে উরুতে ব্যথা পেয়েছিল। বাবরের সন্নিবদ্ধ অনুরোধে তিনি শাহরুখিয়ায় ফিরে যেতে রাজি হন বাইসানগারের সঙ্গে যোগ দিতে, যাকে তারা সেখানকার নিরাপত্তার দায়িত্বে দিয়ে এসেছে। আজ রাতে তারা বিজয় উদযাপন করবে। সে তার লোকদের সম্মান জানাতে তাদের মধ্যে উলুস বিতরণ করবে। যোদ্ধাদের ভেতরে যারা সবচেয়ে সাহসিকতা আর বীরত্ব প্রদর্শন করেছে, প্রথা অনুযায়ী আজ সে ভোজসভার শেষে তাদের মাঝে লুটের মালে সিংহভাগ বিলিয়ে দেবে এবং বাইসানগার আর ওয়াজির খানকে গাভা আক্রমণের কাহিনী শোনাবে। তার গল্প শুনে ওয়াজির খান সম্ভবত হেসেই অস্থির হবেন এবং সদাগম্ভীর বাইসানগারের মুখেও সে আজ হয়তো হাসির আভাস দেখতে পাবে। পাথরের তৈরি দুর্গের অভ্যন্তরস্থ প্রাঙ্গণে প্রবেশের সাথে সাথে বাবর তার ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নেমে তাদের খোঁজে আশেপাশে তাকায়। বাইসানগারকে সে কোথাও খুঁজে পায় না, কিন্তু ওয়াজির খানকে আস্তাবলের সামনে দাঁড়িয়ে ঘোড়ার খুরের ওপরের আর পেছনের অংশের কেশগুচ্ছ পর্যবেক্ষণ করতে দেখে। তার বুড়ো বান্ধবকে সামান্য খোঁড়াতে খোঁড়াতে তার দিকে এগিয়ে আসতে দেখল। বাবর ভুরু কোচকায়। তারপর সে তাকিয়ে দেখে ওয়াজির খানের মুখে আনন্দ। সুলতান, দারুণ সুখবর আছে, সত্যি চমকে দেবার মতো সুখবর। কি হয়েছে? 1 সপ্তাহ আগে আকশি থেকে এক বার্তাবাহক এসেছে। আপনার সৎ ভাই জাহাঙ্গীরের পক্ষে তাম্বালের বাণী নিয়ে সে এসেছে। অন্তত বার্তাবাহকের তাই ভাষ্য, এবং সে বলেছে তারা আপনার আম্মি যান, নানি যান আর আপনার বোনকে আপনার কাছে পাঠাতে সম্মত আছেন। বাবর বলল, সে কি, এর বিনিময়ে অন্য কিছু সে দাবি করেছে? সুলতান, প্রকাশ্যে তারা কিছু দাবি করেনি। আপনাকে সে কতটা শ্রদ্ধা করে কেবল সে সম্পর্কে কিছু মধুর বাক্য ছাড়া। বাবরের হৃৎপিণ্ড আনন্দে হঠাৎ নেচে ওঠে। তার পরিবার শীঘ্রই তার সাথে মিলিত হবে। এই খবরটা আবার তাকে আবেগ তাড়িত করে তোলে। বাবর বলে, তারা এখানে কবে নাগাদ পৌঁছবে? ওয়াজির খান বলেন, সব কিছু ঠিক থাকলে আগামীকাল সূর্যাস্ত নাগাদ তাদের এইখানে পৌঁছাবার কথা। পরের দিন সন্ধেবেলা গোধূলির অস্তমিত আলোয় বাবরকে দুর্গের প্রাকার বেষ্টিত সমতল ছাদে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আজকের দিনের অধিকাংশ সময় সেখানে কাটিয়েছে। অস্থির চিত্তে রাস্তাটা যেখানে গিরিখাদের দিকে বাঁক নিয়েছে সেদিকে সে কুঁচকে তাকিয়ে আছে। ঘনায়মান আধো অন্ধকারের ভেতরে সে পিঠের দুপাশে ঝুরি ঝুলছে এমন একটা তরঙ্গায়িত শাড়িকে বাঁক ঘুরে এগিয়ে আসতে দেখে। তাদের ঠিক পেছনে রয়েছে যাত্রার শেষ পর্যায়ে মেয়েদের অভ্যর্থনা জানাতে আর তাদের নিরাপদে দুর্গে নিয়ে আসবার জন্য ওয়াজির খানের পরামর্শে বাইসানগারের অধীনে পাঠানো সেনাবাহিনীর একটি চৌকস দল। বাবর এত দূর থেকে ঝুড়িতে ভ্রমণকারীদের চেহারা দেখতে পায় না। নিজেকে আর সামলে রাখতে না পেরে এবং দেহরক্ষীদের কাউকে ডাকবার বা ঘোড়ার পিঠে জিন চাপাবার মতো ধৈর্যর মারাত্মক অভাব দেখা দেয় সে লাফিয়ে একটা খালি ঘোড়ার পিঠে চেপে বসে এবং সবুজ ঘাসে আচ্ছাদিত তৃণভূমির উপর দিয়ে ছুটে কাফেলার দিকে চলে যায়। তার রোদে পোড়া গাল থেকে দরদর করে কান্না ছুটতে থাকে, কিন্তু সেসব সে মোটেই পরোয়া করে না। আশেপাশে কেউ নেই তার কান্না দেখার মতো, এবং তার চেয়েও বড় কথা, দেখলে দেখুক, সে থোড়াই পরোয়া করে। দুর্বলতা নয়, এটা আজ আনন্দের অশ্রু। এক হাতে ঘোড়ার কেশর আঁকড়ে ধরে সে অন্য হাতে গাল থেকে কান্না মুছে। বাবর ঘোড়ার কানে কানে তাকে এমন গতিতে ছুটতে বলে যাতে মনে হয় হঠাৎ তার পাখা গজিয়েছে। কাফেলাটাকে পাহারা দিয়ে নিয়ে আসা সৈন্যদের থেকে 4 জন সহসা আলাদা হয়ে বর্ষা নিচু করে তার দিকে এগিয়ে আসে। যদিও বাইসানগার সম্ভবত ধারণা করতে পেরেছিল খালি ঘোড়ার পিঠে এমন উদ্দাম ভঙ্গিতে কে তাদের দিকে ছুটে আসছে, কিন্তু তার অভিজ্ঞ পোর খাওয়া যোদ্ধা তার কাছে এটাই প্রত্যাশিত যে সে নিজের লোকদের আদেশ দিয়েছে তার পরিচয় নিশ্চিত করতে।
অশ্বারোহী দল নিকটবর্তী হতেই বাবর জোর করে নিজের ঘোড়ার মুখ ঘুরিয়ে তাকে থামিয়ে পড়তে বাধ্য করে। ঘামে জবজব করতে থাকা দেহে নাক ঝেড়ে নিজের বিরক্তি প্রকাশ করে ঘোড়াটা। বাবর মাথাটা পেছনের দিকে হেলিয়ে দিয়ে তার পূর্বপুরুষের রণহুঙ্কার কণ্ঠে তুলে নেয়, বলে, ফারগানা। অশ্বারোহী দল এখন আরও কাছে চলে আসায় তারা তাকে চিনতে পেরে অভিবাদন জানায়। বাবর কোনো মতো তাদের অভিবাদনের জবাব দিয়ে উটের কাফেলা যেখানে যাত্রা বিরতি করেছে সেদিকে আবার ঘোড়া ছুটিয়ে দেয়। তার হৃদয় যদি আবেগে ভারাক্রান্ত না থাকত, অন্য সময় হলে তাহলে হয়তো সে বাজারে নিয়ে যাওয়া মুরগির মতো ভীরু ভঙ্গিতে বেতের ঝুড়ির ভেতর থেকে এহসান দৌলতকে উকিয়ে দেবার হাস্যকর ভঙ্গি দেখে হেসেই ফেলত। তার ওজন এতটাই হালকা যে অন্য পাশের ঝুড়িতে ভারসাম্য রক্ষার জন্য বাঁধাকপির চেয়ে ভারী কিছু রাখতে হয়নি। আর তার বিনা ঝুড়ির বাইরে চামড়ার ফালি দিয়ে আটকানো রয়েছে একটা বিশাল পুরুলোমের দুধ সাদা রঙের উট, যা বাবর এগোতে গিয়ে দেখে সেটার দুপাশে ঝুড়িতে খুতলাগনিগার আর খানজাদা আহরণ করেছেন। উটের পেছনে বাবর তার আম্মিজানের পরিচারিকা দলের আরেকজন পরিচিত সদস্য, যাদের ভেতরে ফাতিমাও রয়েছে, আর তার উজির কাশিমকে দেখতে পায়। উটের চালকেরা লাফিয়ে নেমে উটের গ্রন্থিযুক্ত হাঁটুতে তাদের হাতের লাঠি দিয়ে আঘাত করে উটগুলোকে বাধ্য করে মাটিতে বসতে। বয়বৃদ্ধ হবার কারণে বাবর দৌড়ে প্রথমে এহসান দৌলতের কাছে যায় এবং হাঁটু মুড়ে বসে তাকে আলতো করে ঝুলি থেকে তুলে আনে। বাবর কোনো কথা খুঁজে পায় না, আর এই প্রথমবারের মতো মুখরা এহসান দৌলতও বাক্যহারা হয়ে পড়েন। সে টের পায় নানিজান তার মাথা আলতো স্পর্শ করেন। সে উঠে দাঁড়িয়ে তার ছোট ছোট উজ্জ্বল চোখের দিকে তাকালে সেখানে তার পুরনো সত্তার ঝিলিক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। নানিজানকে এখন তিনি বারবার যার জন্য গর্ব করেন, সেই খানুমের চেঙ্গিস খানের রক্তের উত্তরসূরি এক নারীর মতোই দেখাচ্ছে। সে এবার ঘুরে দাঁড়িয়ে তার আম্মিজানকে ঝুড়ি থেকে তুলে মাটিতে নামিয়ে দেয় এবং তাকে জড়িয়ে ধরে তার আশৈশব পরিচিত চন্দন কাঠের উষ্ণ সুগন্ধে বুক ভরে শ্বাস নেয়। বাবর তার আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাকিয়ে দেখে আম্মিজানের চোখে অশ্রু টলমল করছে। তিনি বলেন, বাছা, তোমাকে আবার দেখতে পেয়ে খুশি হলাম। কোনো রকমের আবেগ না দেখিয়ে তিনি বলেন, এবং তার মুখে একটা হাসির আভাস ফুটে ওঠে, যা বাবরের যেমনটা মনে আছে তার চেয়েও ম্লান এবং বলিরেখায় আকীর্ণ। খানজাদা ইতিমধ্যে তার বহনকারী চুরি থেকে নিজেই ধরফর করে নেমে এসেছে এবং সে সোজা ভাইকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে। তার পোষা বেজি, যেটা সে বাম হাতে ধরে রেখেছে, কুই কুই করে প্রতিবাদ জানায়। শেষবার বাবর তার বোনকে দেখেছিল হাড্ডিসার একটা মেয়ে, যার মুখে কয়েকটা দাগ রয়েছে। খানজাদা এখন রীতিমতো একজন মহিলাতে পরিণত হয়েছে। তার দেহে ভরা নদীর জোয়ার বইছে। মুখ আগের চেয়ে অনেক দাগহীন আর সুন্দর, কিন্তু ফিচেল হাসি আগের মতোই আছে দেখে বাবর স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে তাকে জড়িয়ে ধরে এবং তারপরে ছেড়ে দিয়ে এক পা পিছিয়ে আসে ভালো করে তাকে দেখবে বলে। খানজাদাও কম যান না, সেও ভাইকে জরিপ করে, বলে, তুমি লম্বা হয়েছ আর তোমার কাঁধ আগের চেয়ে চড়া হয়েছে, কিন্তু একই চেহারা হয়েছে ভাই। তোমার থুতনিতে ছাগলের মতো দাড়ি আর চুলের অবস্থা যাচ্ছে তাই। তোমার চুল দেখছি আমার মতোই লম্বা, আর নখের দিকে তাকানোই যাচ্ছে না, কালো হয়ে আছে। তারা দুর্গের দিকে অগ্রসর হতে শুরু করে। অবশেষে মুক্তি লাভ করা ফারগানার শাহী রমণীদের অভ্যর্থনা জানাতে তুর্যনিনাদ আর রণভেরী গমগম আওয়াজে বেজে ওঠে। অন্তত এখনকার জন্য হলেও তারা নিরাপদ। দুর্গের ওপরের তলায় প্রস্তুত রাখা জেনানা মহলে মেয়েদের পৌঁছে দিয়ে বাবর তার রাঁধুনিকে ডেকে পাঠায়। তার পরিকল্পিত ভোজন সভার সব আয়োজন কী অবস্থা আছে সেটা সে জানতে চায়। এখানে ভোজসভা সমরকন্দের মতো জাঁকজমকপূর্ণ হবে না। যেভাবে সে তাদের অভ্যর্থনা জানাতে চেয়েছিল ঠিক সেরকম হবে না। অবশ্য তারপরেও 20টা ভেড়া জবাই করা হয়েছে, আর আগিনায় সেগুলোকে আগুনে ঝলসানো হচ্ছে। মুরগির পালক ছাড়িয়ে আখরোট আর খুবানির সাথে মাখন দিয়ে সিদ্ধ করা হচ্ছে। আস্ত আপেল, ঘন সোনালি বর্ণের মধু আর লাল রসে ভরা ডালিমের দানার সাথে কাঠবাদাম আর পেস্তার মিশ্রণে চিকচিক করছে। তাদের কোনো এক অভিযানে তার লোকদের লুট করা রূপালী বর্ণের কাঠবাদামের স্তূপের দিকে সে বিশেষ সন্তুষ্টি নিয়ে তাকিয়ে থাকে। এহসান দৌলত অন্য যে কোনো মিষ্টির চেয়ে এগুলো বেশি পছন্দ করেন।
নির্মেঘ তারা শোভিত আকাশে চাঁদ উঠলে এবং কোনো আকস্মিক হামলা থেকে আগেই সাবধান করতে দুর্গ প্রাকারে সৈন্য মোতায়েন করে ভোজসভা শুরু করা হয়। বাবর আর তার লোকেরা নিচুতলার একটু নিচু লম্বা কামরায় আহার সারে। যখন উপরে নিজেদের কামরায় মেয়েদের তাদের পছন্দের অংশ পরিবেশন করা হয়। মোমবাতির কাপা আলোতে বাবরের লোকেরা উদার্ত কণ্ঠে গান শুরু করে। বাকিরা যে নিচু কাঠের টেবিলের চারপাশে আসন পিড়ি হয়ে বসে আছে তাতে চাকুর বাট দিয়ে আঘাত করে তাল দেয় তারা। বাবর ভাবে তার লোকেরা খুশি হয়েছে, মেয়েদের মুক্তিতে তারাও প্রীত হয়েছে। তার সাথে সাথে তার লোকদেরও একটা সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছিল, যেন মেয়েদের মুক্ত করার সামর্থ্য তাদের নেই। বাবর খেতে চেষ্টা করে কিন্তু কিছুই খেতে পারে না। তার ইচ্ছা করে এখান থেকে উঠে যায় এবং তার আম্মিজান, খানজাদা আর এহসান দৌলতের সাথে নিভৃতে সময় কাটায়। কিন্তু তার অনুসারীদের প্রতি সৌজন্যতা বশত তাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। গানের মাত্রা ধীরে ধীরে চড়তে শুরু করে এবং ক্রমশ কর্কশ হয়ে ওঠে। যোদ্ধার দল উচ্চকণ্ঠে নিজেদের পূর্বপুরুষের বীরত্বের কথা বয়ান করতে থাকে এবং বাবরও এবার তাদের সাথে কণ্ঠ মেলায়। কিন্তু অবশেষে কেউ কেউ টেবিলের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে, আর অন্যরা ঝাপসা চোখে টলমল পায়ে কামরা থেকে বের হয়ে বাইরের আঙিনায় নিজেদের হালকা করতে শুরু করলে বাবর তাদের কাছ থেকে বিদায় নিয়ে পাথরের বাঁকানো সিঁড়ি বেয়ে জেনানা মহলের দিকে রওনা দেয়। খুতলাক নিগার দুহাত বাড়িয়ে তাকে স্বাগত জানায় এবং সে ভেতরে প্রবেশ করে গালিচা পাতা মেঝেতে তার পাশে এসে বসে। তার সামনের পেতলের থালায় পড়ে থাকা খাবারের অবশিষ্টাংশ দেখে সে বুঝতে পারে মেয়েরা ভালো মতো খেয়েছে। কিন্তু তারপরেও সে এখন যখন তাদের মুখের দিকে তাকায় সেখানে সে একটা টান টান অভিব্যক্তি লক্ষ্য করে। তাদের তিনজনকেই ফ্যাকাশে আর বিবর্ণ দেখায়, যেন বহুকাল সূর্যের আলো উষ্ণতা অনুভব করেনি বা তাজা বাতাসে তারা শ্বাস নেয়নি। কাউকে না কাউকে অবশ্যই এর মূল্য দিতে হবে, রক্ত দিয়ে। কিন্তু মেয়েদের খাতিরে আপাতত সে নিজের অনুভূতি প্রকাশ করে না। তারা যাই বলুক তাকে সে অবশ্যই সবকিছু শান্ত ভঙ্গিতে শুনবে। কিছুক্ষণ সবাই চুপচাপ বসে থাকে। প্রাথমিক উত্তেজনা প্রশমিত হতে কেউই বুঝতে পারে না কোথা থেকে শুরু করা উচিত। অবশেষে এহসান দৌলত শুরু করেন। তিনি বলেন, বাবর, তুমি তাহলে সমরকন্দ দখল করেছিলে? তার বিচক্ষণ মুখে বিরল একটা হাসির আভা ফুটে ওঠে। বাবর বলে, অধিকার করেছিলাম বটে, কিন্তু তো দখলে রাখতে পারিনি। বাবর তার মাথা নিচু করে। এমন কিছু কথা আছে যা তাকে বলতেই হবে। বাবর আবার বলে, নানিজান, আমি আপনাকে হতাশ করেছি। আপনি আমার সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছিলেন এবং আমি সাহায্য করতে ব্যর্থ হয়েছি। আমার আসতে বড্ড দেরি হয়ে গিয়েছিল আর লোকজন ছিল অল্প। না, আমাদের তুমি মোটেই হতাশ করনি। আর জেনে রাখো, আমাদের কারণেই তুমি সমরকন্দ হারিয়েছ। আমাদের সাহায্য করার জন্য তুমি সাথে সাথে যাত্রা করেছিলে। তুমি এর চেয়ে বেশি আর কি করতে পারতে বাছা? বাবর আক্ষেপের সাথে মাথা নাড়ে, বলে, ফারগানা আর আপনারা ছিলেন আমার প্রধান দায়িত্ব। সমরকন্দে আমি নতুন কোনো খেলনা হাতে পাওয়া শিশুর মতো আচরণ করেছিলাম। আমার তখন অন্য কিছু সম্বন্ধে ভাববার সামান্যই অবকাশ ছিল। আপনাদের আর ফারগানা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার উচিত ছিল ওয়াজির খানকে পাঠিয়ে দেয়া। বাবর তার মায়ের গায়ে হেলান দেয় এবং বরাবরের মতোই মায়ের আঙুল তার চুলে বিলি কেটে দিচ্ছে টের পায়। এতে সে কিছুটা শান্ত হয়। খুতলাক নিগার বলেন, কিছু কিছু বিষয় তাম্বাল আমাদের কাছে কখনো গোপন করেনি। আমার মনে হয় এতে সে আনন্দিতই হতো। আমরা তোমার চাচাতো ভাই মাহমুদের বিশ্বাসঘাতকতার কথা অবশ্যই জানি। আমরা জানি সেই সমরকন্দ তোমার থেকে ছিনিয়ে নিয়েছে। বাছা, সে আর তাম্বাল মিলে তোমার জন্য একটা ফাঁদ পেতেছিল। তারা দুজনে মিলে ঠিক করেছিল ফারগানায় সে তোমাকে মসনদ থেকে সরিয়ে দিয়ে জাহাঙ্গীরকে তোমার স্থলাভিষিক্ত করবে। তারা জানত এর ফলে তুমি বাধ্য হবে তোমার বেশিরভাগ সৈন্য নিয়ে ফারগানায় ফেরত আসতে, আর মাহমুদের ফলে তার কাঙ্ক্ষিত সুযোগ পাবে। তুমি তখন সদ্য সমরকন্দের সুলতান হয়েছ। তারা বলেছে যে সেখানকার অভিজাত ব্যক্তিরা
তোমার প্রতি তেমন একটা আনুগত্য বোধ না করায় মাহমুদ আর তার কলহপ্রিয় স্ত্রী গ্র্যান্ড উজিরের কন্যা সহজেই ঘুষ দিয়ে তাদের কিনতে পেরেছে। নিজের সবচেয়ে জঘন্য সন্দেহটা প্রমাণিত হতেই বাবর চোখ বন্ধ করে ফেলে। কি আহাম্মকিনা সে ছিল! বাছা, তোমার এটাও জেনে রাখা উচিত, মাহমুদের স্ত্রীর কারণে সে গো ধরেছিল আলী মজিদ বেগকে হত্যা করতে হবে। এহসান দৌলতের কণ্ঠস্বর তিক্ত শোনায়। আলী মজিদ বেগ এই গোত্রপতির মা ছিল এহসান দৌলতের বান্ধবী, আর তিনি নিজেও তাকে পছন্দই করতেন। মাহমুদের স্ত্রী বলেছে, তোমাকে শিরচ্ছেদ করতে না পারায় আলী মজিদ বেগকে শিরচ্ছেদ করলেই আপাতত চলবে, তার বাবার মৃত্যুর প্রতিশোধ হিসেবে। মাহমুদ তার কথা ফেলতে পারেনি। সবাই বলে সেই আসলে সমরকান্দের নতুন শাসক। নিজের বাবার চেয়েও সে বেশি লোভী আর প্রতিহিংসাপরায়ণ। বাবর বিস্ময়ে চোখ পিটপিট করে। সে ভাবতেও পারেনি সেই সুঠামদেহী তরুণী, যে এমন সাহসিকতার সাথে গ্র্যান্ড উজিরের প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিভাবে এত অনুভূতিহীন, নিষ্ঠুর আর নির্মম হতে পারে। একদিন তাকে অবশ্যই তার স্পর্ধার জন্য জবাবদিহি করতে হবে, কিন্তু সেটা পরে হতে পারে। তার আগে তাকে অন্য অনেক বিষয় জানতে হবে এবং সেগুলো মেনে নিতে হবে। বাবর আলতো করে দুহাতে তার মায়ের হাত জড়িয়ে ধরে, বলে, আমাকে তোমাদের কথা বলো। তোমরা বন্দি থাকা অবস্থায় কেমন আচরণ পেয়েছ সেই কথা আমাকে বলো। খুতলাক নিগার বলেন, কয়েকজন মাত্র পরিচারিকা সহ আমাদের একটা ছোট জায়গায় আটকে রাখা হয়েছিল, কিন্তু আমাদের বংশগৌরব আর মর্যাদার কারণে তারা বাধ্য হয়েছিল আমাদেরকে যথাযথ সম্মান দেখাতে। তাম্বাল আমাদের কোনো অপমান বা হুমকি দেয়নি। আর সম্প্রতি সম্ভবত তোমার সাফল্যের কথা যখন সে জানতে পারে, আমাদের বড় একটা মহলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। অপর পাশ থেকে এহসান দৌলত কুপিত কণ্ঠে বলেন, আর তাম্বাল রোকসানাকে আমাদের গহনা কেড়ে নিতে দেয়নি। অবশ্য অন্যদের মুখে শুনেছি সে ক্রুদ্ধ হয়ে চেঁচামেচি করেছে, যদিও সে তাম্বালের অঙ্কশায়িনী ছিল। বাবর বলে, আর আমার সৎ ভাই জাহাঙ্গীর, এসবে তার ভূমিকা কতটুকু? বাবর প্রায়ই তার স্থান দখল করে নেওয়া বালকটার কথা ভাবে, যাকে সে কখনোই দেখেনি। শেষবার আকশি থেকে আসবার সময়ে সমরকান্ত অবরোধের প্রস্তুতির সময়ে ছোকরাটি অসুস্থ ছিল। শোনো বাছা, বেচারা পরিস্থিতি শিকার আর প্রায় অসুস্থ থাকে। তাম্বালের পুরো শরীরে কয়েক চামচ রাজরক্ত থাকায় সে কখনো নিজেকে সিংহাসনের দাবিদার করতে পারবে না। অন্য গোত্রপতিরা তাকে সেটা করতেও দেবে না। কিন্তু জাহাঙ্গীরের রাজ প্রতিভূ হিসেবে যে ক্ষমতার জন্য সে ললায়িত, সেটা সে অর্জন করতে পারবে। এহসান দৌলত ভাবাবেগ শূন্য কণ্ঠে কথাগুলো বলেন, তাম্বাল এখন তোমাকে ভয় পায়। সে যদি তোমাকে খুশি না করতে চাইতো, তাহলে আমাদের এত সহজে মুক্তি দিত না। সুলতান হিসেবে বাবর নিজের প্রথম দিনগুলোর কথা ভাবে। তার মনে পড়ে তাম্বাল তখন কিভাবে অন্য নেতাদের মনে সন্দেহের বীজ বপন করেছিল। সব সময়ে সে নিজের উচ্চাকাঙ্ক্ষা নিবৃত্ত করার চেষ্টারত ছিল। কি সাংঘাতিক সুবিধাবাদী এক লোক! কাম্বার আলীর ষড়যন্ত্রে যোগ দেবার ব্যাপারে ভীষণ বিচক্ষণতার পরিচয় দিয়ে সঠিক সময়ের জন্যে ধৈর্য সহকারে অপেক্ষা করেছে। এই জন্যে কি সমরকন্দে দুবার অবরোধ করতে সেই তাকে প্ররোচিত করেছিল? বাইসেনগার যখন তৈমুরের অঙ্গুরীয় নিয়ে এসেছিল, তখন আগ্রহে চকচক করতে থাকা তাম্বালের চেহারা এখনও বাবরের মনে আছে। তার আরও মনে আছে সমরকন্দ অধিকার করার পরে কীরকম তাড়াহুড়ো করে সে ফারগানা ফেরত এসেছিল। শোনো বাছা, আমাদের জন্য সবচেয়ে কঠিন সময় ছিল প্রথম কয়েক মাস, যখন আমরা জানতাম না তোমার ভাগ্যে কি ঘটেছে। ফাতিমা, তুমি জানো যে সে কেমন গপ্পবাজ। সে একবার একটা কথা শুনে আসে, একটা গুজব, কিন্তু সেটাই আমাদের আতঙ্কিত করে তোলার জন্য যথেষ্ট ছিল, যে তুমি ফারগানায় ফেরত আসার সময়ে অসুস্থ হয়ে মারা গিয়েছ। বাবরের মায়ের কণ্ঠস্বর কেঁপে যায়। তারপর সে যোগ করে, কিন্তু তারপরই আমরা শুনতে পাই যে তুমি সুস্থ আছো আর পাহাড়ে আত্মগোপন করে রয়েছ। আমরা জানতাম না কোনটা সত্যি। যতদিন না তাম্বাল ক্রুদ্ধ হয়ে আমাদের কাছে আসে, সে আমাদের বলে, তুমি গ্রামের পর গ্রাম আক্রমণ করে সব কিছু জ্বালিয়ে দিচ্ছ, তছনছ করে দিচ্ছ এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছ, কাউকেই রেয়াত না দিয়ে।
এহসান দৌলত প্রশ্রয়ের কণ্ঠে বলেন, তাম্বাল যা বলেছে সেটাই তাহলে সত্যি, তাই না বাবর? তুমি যে একজন সাধারণ দস্যু আর গরু চড়ে পরিণত হয়েছ, তাই নয় কি? বাবর সম্মতি প্রকাশ করে মাথা নাড়ে এবং মুহূর্ত পরে নানিজানের দিকে তাকিয়ে দেতো একটা হাসি দেয়। তার মা আর নানি তার সম্পর্কে কি ভাবে সেটা নিয়ে সে প্রায় দুশ্চিন্তা করত। তারা কি কখনো বুঝতে পারবে কোনো একজন শাহজাদা পাহাড়ি দুর্বৃত্তের জীবন গ্রহণ বাস্তবিক পক্ষে উপভোগ করতে পারে কি না? পশুর চর্বি দিয়ে তৈরি মোমবাতির দপদপ করতে থাকা শিখা নিভু নিভু হয়ে আসে। বাবর তার সময় কিভাবে কেটেছে সেটা তাদের কাছে বর্ণনা করতে চেষ্টা করে। 200 কি 300 অভিযাত্রীর একটি বাহিনী নিয়ে পাহাড়ের ওপর থেকে ধেয়ে আসার উত্তেজনা আলাদা। রাতের বেলা তাম্বালের অনুগত বাহিনীর দুর্গ ঝটিকা আক্রমণের উল্লাস, আর তারপরে রাতের আধারে হারিয়ে যাবার, তার পর্যানে বাঁধা শিকারের ছিন্ন মস্তক থেকে টপ টপ করে ঝরে পড়া রক্তের ধারার অনুপ্রেরণা। প্রাচীন মঙ্গল প্রণালী অনুসারে তার দলের এক লোক ঘোড়ার দুধ গজিয়ে যে খাভাস তৈরি করত, সেটা পান করার কারণে মাথা ঘুরতে থাকলে সারা রাত ধরে পানোন্মত্ত অবস্থায় ফুর্তি করে। চাকরাকদের ছিন্ন মস্তক দিয়ে উদ্দাম পোলো খেলার কথা সে কেবল এড়িয়ে যায়, যদিও খানজাদাকে হয়তো সে পরে কথাটা বলবে। তার কথা বলার সময়ে খানজাদার চোখ চকচক করতে থাকে, তার হাতের মুঠি খোলে আর বন্ধ হয়, যেন সে নিজেই সেখানে ছিল। তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে যেন সেও। এহসান দৌলতও মগ্ন হয়ে শোনেন, কিন্তু সে খেয়াল করে মৃত্যুর করাল থাবার হাত থেকে অল্পের জন্য বেঁচে যাবার ঘটনাগুলো শোনার সময়ে তার মায়ের ভুরু কুঁচকে ওঠে। বাবর বলে, আমি কিন্তু কেবল যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকেই আক্রমণ করেছি, আর আমি কখনো তোমাদের কথা ভুলে যাইনি। তোমাদের স্বাধীনতা মসনদের চেয়েও আমার কাছে বেশি কাম্য। চারপাশে তাকিয়ে বাবর দেখে গবাক্ষের সরু ফাঁক দিয়ে ফ্যাকাশে ধূসর আলোর একটা ধারা লুকিয়ে কখন যেন কামরায় প্রবেশ করেছে, কখন যেন প্রায় সকাল হয়ে এসেছে। এটা তুমি অর্জন করেছ বাছা, কিন্তু যা হয়ে গেছে তা গেছে, এখন আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। এহসান দৌলতের কণ্ঠে একটা সতেজতা ফুটে থাকে এবং তার দৃষ্টি বাবর নিজের ওপর অনুভব করলে সে অস্বস্তি বোধ করে, যেন কোনো বাচ্চা ছেলে এখনই তার ওস্তাদের কাছে ধমক খাবে। এহসান দৌলত বলেন, বাবর, তুমি এই কদিনে কি শিখেছ? নানিজান তার দিকে ঝুঁকে এসে তার কবজি আঁকড়ে ধরে, আবার যোগ করে, তোমার কথা অনুযায়ী মসনদহীন দিনগুলো, এগুলো থেকে তুমি কি শিখেছ? যুক্তিসঙ্গত একটি প্রশ্ন। এই বিপজ্জনক মরিয়া সময় তাকে আসলে কি শিক্ষা দিয়েছে? অবশেষে সে কথা খুঁজে পেয়ে বলে, বিশ্বস্ত বন্ধু আর মিত্রের গুরুত্ব এবং তাদের যোগ্যতা অনুসারে প্রতিদান দেয়া, এছাড়া পরিষ্কার উদ্দেশ্য, একাগ্রচিত্ত, কৌশল, আর সেটা অর্জনের পথে কোনো কিছুকে বাধা হিসেবে গণ্য না করার প্রয়োজনীয়তা। এহসান দৌলত সন্তুষ্টির সাথে মাথা নাড়েন, বলেন, অবশ্যই, এবং এছাড়া আর কি? বাবর বলে, আমি শিখেছি একজন সুলতানের পক্ষে সবসময় উদারতা দেখানো সম্ভব নয়। শ্রদ্ধা অর্জনের জন্য তাকে কঠোর হতে হবে, কখনো নির্মম, অন্যথায় তাকে দুর্বল মনে হবে। নেতৃত্ব দেবার বদলে সবার ভালোবাসার পাত্রে পরিণত হবার ঝুঁকি দেখা দিতে পারে, আর সেই সাথে মিষ্টভাষী ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়ে বসতে পারে। আমি শিখেছি আনুগত্য অর্জন করতে হলে কেবল কৃতজ্ঞতা আর সম্ভ্রম উদ্রেক করলেই চলবে না, এর সাথে সামান্য ভয়েরও মিশেল থাকতে হবে। আমি প্রথমবার ফারগানার শাসক হবার পরে বাকি বেগ, বাবা কাশক আর ইউসুফকে প্রাণদণ্ড দেওয়া উচিত ছিল। তার বদলে আমি কেবল তাদের শাহী দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিয়েছিলাম এবং জীবন ধারণের জন্য কোনো বাধা না দিয়ে বরং মনের ভেতরে তাদের তিক্ততা পোষণের সুযোগ দিয়েছি। এছাড়া সমরকন্দ দখল করার পরে গ্র্যান্ড উজিরের কতিপয় সমর্থকদেরও করকে দেওয়া উচিত ছিল আমার। তার চেয়েও বড় কথা, আমার নিয়তির প্রতি আমি কখনো অবহেলা প্রদর্শন করব না। আমার সাথে যা ঘটেছে তারপরই কেবল আমি হালকা হালকা বুঝতে পেরেছি মানুষ তৈমুর লোক হিসেবে কেমন ছিলেন। মাঝে মাঝে তার নিজেকে কেমন একা মনে হয়েছে, নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে গিয়ে তাকে কেমন অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। আর তাছাড়া
তাদের সব দায়িত্ব পরে বহু বছর ধরে তাকে নিজের কাঁধে বহন করতে হয়েছিল। আমি নেতৃত্ব দেবার মতো সাহস অর্জন করেছি। ওয়াজির খানের মতো আমার যত দক্ষ পরিষদ থাকুক, আমার নিয়তি কেবল আমি নির্ধারণ করতে পারি। বাবর মুখ তুলে তার নানি জানের দিকে তাকায়, বলে, দেখে নিও, আমি ঠিক তৈমুরের মতোই বীর হব, আমি শপথ করেই বলছি। এহসান দৌলত মন্তব্য করেন, কথাগুলো শুনতে সত্যি ভালো লাগে। চলো, আমাদের এখন অনেক কাজ বাকি আছে। একটা নতুন দিনের প্রভাত হচ্ছে। বাবরের মুন্সির আঁকা ফারগানার সীমারেখা চিহ্নিত পার্চমেন্টের ভাঁজ শীর্ণ শিরাবহুল ছোট ছোট হাতে সমান করতে করতে এহসান দৌলতের দৃষ্টিতে সন্তুষ্টি ভাসে। কোনো মতে আঁকা মানচিত্রে উত্তর পূর্বের বরফাবৃত পর্বত থেকে প্রবাহিত হয়ে এর শীতল জল পাহাড়ের মাছ দিয়ে বয়ে এসে প্রশস্ত উপত্যকার উপর দিয়ে দুরন্ত মেয়ের উচ্ছলতায় একে বেঁকে বয়ে যাওয়া দেখবার বদলে জাক্সাটাসকে পূর্ব পশ্চিমে সোজাসুজি বহমান দেখানো হয়েছে। অবশ্য সেটার কোনো দরকারও ছিল না। গুরুত্বপূর্ণ হল সিঁদুরের রঙের কালিতে চিহ্নিত শহর আর গ্রামের মন ভরিয়ে তোলা সংখ্যা। চা এখন বাবরের নিয়ন্ত্রণাধীন। 2 বছরের বেশি বন্দিজীবন কাটালেও ফারগানার অভিজাতদের রাজনৈতিক আনুগত্য, তাদের দুর্বলতা আর উচ্চাকাঙ্ক্ষা সম্বন্ধে জ্ঞান তার বিন্দুমাত্র ফিকে হয়নি। রক্তের জটিল সম্পর্ক আর আনুগত্য সম্পর্কে যা কিছু জানার সবই এহসান দৌলতের নখদর্পণে। কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি যে কোনো মানুষের মনের ভেতরটা পড়তে পারেন। এক লহমায় তাদের দুর্বলতা, অহেতুক গর্ববোধ আর অহংকার বুঝে নিয়ে কীভাবে সেটা নিজেদের সুবিধার্থে কাজে লাগানো যায় সেটা তিনি জানেন। তার নির্দেশনায় বাবরের ভেতরে প্ররোচিত করার ক্ষমতা জন্ম নিচ্ছে, সেই সাথে নিপুণভাবে নিজ উদ্দেশ্য সিদ্ধির দক্ষতা। নিজের এই দক্ষতা সম্পর্কে বাবর এতদিন অজ্ঞ ছিল। ইতিমধ্যে কয়েকজন প্রভাবশালী গোত্রপতিকে নিজের পক্ষে আনতে সে সফল হয়েছে। অন্যরা ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আঁচ করতে পেরে নিজেরাই তার সাথে যোগ দিয়েছে। তাদের হিসেবে বাবর এখনই তাদের পুরস্কৃত করতে পারলেও অচিরেই এমন সময় আসবে যখন সে উদারভাবে তাদের আজকের বঞ্চনা ভরিয়ে দেবে। নিজের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রজ্ঞা এবং তার সতত বিকাশমান সেনাবাহিনীর সহায়তায় বাবর ধীরে ধীরে পূর্ব দিকে চাপ বৃদ্ধি করতে থাকে। গত 6 মাসে তার সেনাবাহিনীর কাছে কারনান, কাসান আর শোক দুর্গের পতন হয়েছে। শেষের দুটো আপোষে আত্মসমর্পণ করেছে এবং অবশেষে সে আকশিকে চারপাশ থেকে ঘিরে ফেলতে শুরু করেছে। জাহাঙ্গীরকে সিংহাচ্যুত করাটা এখন কেবল সময়ের ব্যাপার এবং সে নিশ্চিত শীঘ্রই আবার ফারগানার সুলতান হিসেবে সে পরিচিত হবে। কিন্তু শীতকালটা শেষ না হওয়া পর্যন্ত তাকে ধৈর্য ধারণ করতেই হবে। মানচিত্রের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে সে ভাবে, বরফাবৃত প্রেক্ষাপটের বুকে জীবন্ত কোনো কিছু দেখা যায় না। কদাচিৎ খাবারের সন্ধানে 2-1টা হরিণ বা শিয়ালকে এদিক সেদিক দৌড়ে যেতে দেখা যায়। আর শীতল আকাশের বুকে চিলের ঝাঁক অসতর্ক ইঁদুরের খোঁজে ডানা ভাসিয়ে উড়ে বেড়ায়। দুর্গের প্রাকারে জমে থাকা সুচাগ্র তুষারিকা বলে দেয় অভিযানের সময় এটি নয়। আর বাতাস এত শীতল যে শ্বাস নিলে যে কোনো মানুষের বুকে ব্যথা করবে। বাবর, মনোযোগ দিয়ে শোনো, তোমার সাথে আমার কিছু জরুরি আলাপ আছে। তোমার আম্মিজান আর আমি ঠিক করেছি এবার তোমার বিয়ের বয়স হয়েছে। এখন তোমার বয়স 17। কিন্তু তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ হলো উপযুক্ত সম্বন্ধ তোমার অবস্থানকেই শক্তিশালী করবে। এহসান দৌলত বিজয় দীপ্ত ভঙ্গিতে বাবরের দিকে তাকায়, বলে, সব বন্দোবস্ত সম্পন্ন হয়েছে, অন্তত নৈতিকভাবে বলা চলে। আমি আর তোমার আম্মিজান যখন বন্দী ছিলাম তখনই আমরা পরিকল্পনা করতে শুরু করি। বন্দি দশা থেকে মুক্তি লাভ করার সাথে সাথে আমরা সম্ভাব্য সম্বন্ধের কথা প্রচার করতে থাকি এবং 2 দিন আগে বার্তাবাহক আমার কাছে সুসংবাদ নিয়ে এসেছে। আমি যে পরিবারের সাথে সম্পর্ক স্থাপনের কথা মনে মনে ভেবে রেখেছিলাম তারা তাদের সম্মতি জানিয়েছে এবং যদি তুমি সম্মতি দাও এবং আমি তোমার অসুখী হবার কোনো কারণ অবশ্য দেখছি না, বরফ গলতে শুরু করা মাত্রই তুমি তোমার নবপরিণত স্ত্রীকে গ্রহণ করার জন্য রওনা দিবে।
বাবুর হতবাক হয়ে নানিজানের দিকে তাকিয়ে থাকে, চোয়াল ঝুলে পড়ে এবং বলার মতো কোনো কথা খুঁজে পায় না। এমনকি তার বিচক্ষণ নানিজান এত চিন্তা ভাবনা করে কাকে তার স্ত্রী হিসেবে মনোনীত করেছে সেটা পর্যন্ত জিজ্ঞাসা করতে সে ভুলে যায়। বাতাসে এখনও শীতলতা বিরাজ করছে, কিন্তু শীতের প্রকোপ কমার সাথে সাথে শাহরিখিয়ার দেয়ালের উপরে উজ্জ্বল সবুজ ছোপের আকৃতি ধীরে ধীরে বৃদ্ধি পায়। জেনানা মহলে অচিন্তনীয় উত্তেজনা বিরাজ করছে। খানজাদা আসন্ন বিয়ে ছাড়া অন্য কোনো বিষয়েই কথা বলতে পারছে না। আস্তাবল থেকে ঘোড়া দেখে আঙ্গিনার ওপর দিয়ে হেঁটে আসার সময় বাবুর আমোদে ভঙ্গিতে ভাবতে থাকে। শীতকালের জন্য জমানো খাবার খেয়ে ঘোড়াগুলো শীর্ণ আর খিটমিটে মেজাজের হয়ে পড়েছে। আস্তাবলের দেয়ালের গায়ে তাদের পায়ের খুরের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। পাহাড়ের বুক চিরে আবার ছোটার জন্য তারা অসহিষ্ণু। ঘোড়াগুলোর জন্য বাবরের মন সহানুভূতিতে ভরে ওঠে। তার নিজেরও একই অবস্থা। বস্তুতপক্ষে অসহিষ্ণুতা ছাপিয়ে অন্য কিছু একটা বাবরকে আপ্লুত করে ফেলেছে। বাবর ক্রুদ্ধ হয়ে উঠেছে। শাহী পরিবারের সদস্যদের বিয়ের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ অপছন্দের চেয়ে রাজনৈতিক কারণ আর আনুগত্যের বন্ধনটা বেশি গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই সেই কথাটা শুনে বড় হয়েছে। সে যখন নিতান্তই শিশু তখনই তার সম্ভাব্য বিবাহার্থ বাগদানের কথা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এমনকি আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা আলোচিত হয়েছিল। কিন্তু তার আব্বাজানের আকস্মিক মৃত্যু এবং তার ভাগ্যের উত্থান পতনের কারণে তারা সবাই পিছিয়ে গিয়েছে। তখন থেকে সে মনে মনে ভেবে রেখেছিল উপযুক্ত সময় আসলে বিয়ের ব্যাপারে সে নিজেই সিদ্ধান্ত নেবে। দেখা যাচ্ছে তার আম্মিজান আর নানিজান একজন সুলতানের চেয়ে তার সাথে অর্বাচীন কিশোরের মতো ব্যবহার করছে। নিজের ভেতরে সবকিছু আগে ঠিক করে নিয়ে একেবারে শেষ মুহূর্তে পুরো বিষয়টা অনিবার্য হিসেবেই বাবরের সামনে তারা হাজির করেছে। যদিও এহসান দৌলতের ধারণা এই কাজের জন্য তার অভিনন্দন প্রাপ্য এবং সে তাকে শ্রদ্ধা আর পছন্দ করলেও এই মুহূর্তে নানিজানের গলাটা মুচড়ে দিতে পারলে সে শান্তি পেত। অন্যদিকে আম্মিজানের চোখে নীরব আনন্দ। তিনি যা কিছু সহ্য করেছেন এবং তার মরহুম আব্বাজানের সাথে আম্মিজানের বিয়ে কেবল রাজনৈতিক কারণে আয়োজন করা হলেও পরবর্তীতে তা একটা সফল বিয়েতে পরিণত হওয়া সম্পর্কে তার ব্যাখ্যা শোনার পর বাবর প্রতিবাদ করার মতো কোনো যুক্তি খুঁজে পায় না। আর নিজের মনে সে জানে সেটা করা উচিত হবে না। এই দুই মহিলার কথাই ঠিক। বিয়ের বন্ধনের মাধ্যমে সৃষ্ট শক্তিশালী মৈত্রীর অতিরিক্ত সমর্থন বাবরের প্রয়োজন। এই জুরির ব্যাপারে তার সব অমাত্যই বলেছে এর চেয়ে ভালো পছন্দ আর সমঝোতা হতে পারে না। যদিও সেটা বলার সময়ে তারা বৃথাই তার নাম নিয়েছে। বাবর ওয়াজির খানকে যখন বলেছে যে কি পরিকল্পনা করা হচ্ছে, তখন তার মুখের হাসি আর বিস্ময়ের অভাব দেখে ঠিকই বুঝতে পারে পুরো ব্যাপারটা দানা বাঁধবার আগেই ওয়াজির খানের সাথে অন্তত আলোচনা করা হয়েছিল। আর মাত্র কয়েকদিন পরেই সে জাম্মিন প্রদেশের উদ্দেশ্যে রওনা হবে। ফারগানার দক্ষিণ পশ্চিমে দক্ষিণ সীমান্তের কাছে 7 দিনের দূরত্বে বিয়ের আয়োজন করা হয়েছে। সবাই তার জন্য যাকে বধূ হিসাবে নির্বাচিত করেছে তার নাম আয়েশা। জাম্মিনের শাসক আর মুঘল গোত্রের সর্দার ইব্রাহিম শারুর বড় মেয়ে। আয়েশা বয়সে তার চেয়ে 2 বছরের বড়। সে দেখতে কেমন হবে? সে কি গ্র্যান্ড উজিরের মেয়ের মতো চমৎকার দেহ সৌষ্ঠবের অধিকারী, নাকি শত্রুরা তার জন্য মুখে গন্ধওয়ালা কোনো উটনি খুঁজে বের করেছে? বাবর কাঁধ ঝাঁকায়। গুরুত্বপূর্ণ বিষয় হল ইব্রাহিম শারু একজন ক্ষমতাবান সর্দার, আর এখন পর্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়ে তিনি কোনো পক্ষ অবলম্বন করেননি। এখন থেকে তার অধীনস্থ সেনাবাহিনী, বিশেষ করে তার দুর্ধর্ষ তীরন্দাজ বাহিনী, বাবরের নেতৃত্বে তার ন্যায়সঙ্গত অধিকার পুনরুদ্ধারের অভিযানে অংশ নেবে। এই বিষয়টার দিকে লক্ষ্য রেখে এহসান দৌলত তাকে বারবার একটা কথাই পাখি পড়ার মতো করে পড়িয়েছে। মেয়ে দেখতে কেমন সেটা কোনো ব্যাপারই নয়। রাতের দায়িত্ব যথাযথের চেয়েও ভালোভাবে সম্পূর্ণ করতে তার কিশোর রক্তের কোনো অসুবিধা হবে না। তাছাড়া সে অবশ্যই পরে আরও দ্বার পরিগ্রহ করতে বা উপপত্নী রাখতে পারবে।
বাবর তার আম্মিজানের মহলে প্রবেশ করলে সেখানে খুতলাক নিগার বা এহসান দৌলত কাউকেই দেখতে পায় না, কিন্তু খানজাদাকে একটা কাঠের ছোট বাক্স থেকে কিছু ক্ষুদ্র অলঙ্কার মেঝেতে ঠেলে আনমনে বাঁচতে দেখে। আমি কি এগুলো আয়শাকে দিতে পারি? তার কি এসব পছন্দ হবে? সেই ছোট ছোট রুবি বসানো সোনার সূক্ষ্ম তারের একটা ঝালরের মতো কানের দুল এবং দুলের নিচে মুক্তাগুলো তীর করে কাঁপছে, সেটা দেখিয়ে জানতে চায়। তোমার ইচ্ছা হলে দিও, বাবর কাঁধ ঝাঁকিয়ে বলে। তার নবপরিণতা বধূকে তার দেয়া উপহার সামগ্রী, ফুলের নকশা করা রেশমের গাইড, মশলার বস্তা, সোনার তৈরি ভারী কণ্ঠহার আর বাজুবন্ধ, যা বহু শতাব্দী ধরে ফারগানার শাহী পরিবারের স্মারক হিসেবে বিবেচিত হয়ে আসছে, সবই তার আম্মিজান আর নানিজানের পছন্দ করা, এবং 3 সপ্তাহ আগে ভারী প্রহরায় জাজমিন পাঠিয়ে দেয়া হয়েছে সেগুলো। সে তার সম্ভাব্য হবু শ্বশুরের জন্য সোনার মোহর, নিখুঁত শৃঙ্গযুক্ত পাঠা, খুরের পেছনে আর সামনের অংশে সাদা কেশগুচ্ছ রয়েছে এমন কালো স্টেলিয়নের একটা নিখুঁত জোড়া ঘোড়া পাঠিয়েছে। বলতে দ্বিধা নেই, এই একটা ঘোড়া উপহার পাঠাতে তাকে মানসিকভাবে বেশ কষ্ট করতে হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সে তার সাধ্য অনুযায়ী বরপণ দিয়েছে, সেটা অবশ্যই ইব্রাহিম শারুর মতো সর্দারের মর্যাদার অনুরূপ হয়নি। বাবর আবার চিন্তা করে, সর্দার এই বিয়েতে কেন মত দিলেন? তিনি নিশ্চয়ই বিশ্বাস করেন যে বাবরের সালতানাতহীন অবস্থা বেশি দিন বজায় থাকবে না। নিঃসন্দেহে তিনি তার মেয়েকে সুলতানা হিসাবে দেখলে আর বাবরের উত্তরাধিকারীদের নানা হতে পারলে নিশ্চয়ই খুশি হবেন, আর সেজন্য কে তাকে অপরাধী সাব্যস্ত করবে? উচ্চাকাঙ্ক্ষাটি বড় সুন্দর। বাবর সহসা নিজেকে নিয়ে লজ্জিত হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে খানজাদা আনন্দ করার অবকাশ পায়নি বললেই চলে। তার জন্য বোনের এত আনন্দ এবং এতটা উদার আর খোলা মনের পরিচয় দেয়াতে তার বরং খুশি হওয়া উচিত। আয়শার চেয়ে সে অবশ্য বয়সে বড়ই হবে। তাদের এবার উচিত হবে বোনের জন্য উপযুক্ত স্বামী খোঁজা। সে আবার যখন ফারগানা সুলতান হবে তখন সে বোনের জন্য একটা ভালো ছেলে খুঁজে বের করবে বলে নিজের কাছে নিজে প্রতিশ্রুতিবদ্ধ হয়, এবং নিজের বিয়ের সময়ে যেমন তার সাথে আলোচনা করা হয়েছে এর চেয়ে বেশি সে বোনের সাথে বিয়ের ব্যাপারে আলোচনা করবে। 2 সপ্তাহ পরের ঘটনা। বাবর দাঁড়িয়ে থেকে খুতলাক নিগার, এহসান দৌলত আর খানজাদাকে শীতের কামড় বসানো বাতাসের হাত থেকে বাঁচাতে ভারী উলের পরত দেয়া আলখেল্লায় আবৃত অবস্থায় বড় চাকাওয়ালা ছই দেয়া গরুর গাড়িতে উঠতে দেখে। পুরো গাড়িটা ভেড়ার চামড়ার মোটা পরত দিয়ে মোড়া, আর ভেতরে পুরো গালিচা পাতা রয়েছে। আল্লোকের দৃষ্টি থেকে আরোহীদের আড়াল করতে লাল রঙের পর্দার ঝালর ঝুলছে গাড়িটায়। গাড়িটার সাথে যে সাদা রঙের 4টা ষাঁড় জোতা হয়েছে, বিয়ের উপলক্ষে তাদের সবগুলোর শিং সোনালি রং করা হয়েছে, আর তাদের চওড়া পেশল কাঁধের উপরের জোয়ালগুলো নীল আর সোনালি রঙের। বাবর তার প্রিয় কালো কেশরযুক্ত বাদামি রঙের ঘোড়ার পিঠে উঠে বসতেই ঘোড়াটাও উত্তেজনা আঁচ করতে পেরে প্রাণোচ্ছল বল্কিত ভঙ্গিতে পা দুটা শূন্যে তুলে লাফালাফি আরম্ভ করে। বাবর আবার জিনে উপবিষ্ট হতে পেরে বসতে যায় এবং ঘোড়ার মালিশ করা চকচকে ঘাড়ে পরম মমতায় একটা চাপড় বসিয়ে দেয়। সে একটা শক্তিশালী রক্ষী বাহিনী নেতৃত্ব দিয়ে বাইসানগারকে শাহরুখিয়ায় রেখে ওয়াজির খান আর 500 সুসজ্জিত যোদ্ধার একটি বাহিনী নিজের সাথে রাখে। বিয়ের খবর ছড়িয়ে গেছে এবং অনেকেই, যাদের মধ্যে অবশ্যই কিছু মানুষ বিরূপ ভাবাপন্ন, জাজমিনের উদ্দেশ্যে তাদের দক্ষিণমুখী যাত্রা আগ্রহের সাথে বাবর পর্যবেক্ষণ করে। কিন্তু এমন একটা সুসজ্জিত বাহিনীর সাথে গুপ্তদূত আর অশ্বারোহী প্রহরী দল থাকায় বাবর এবার গুপ্ত হামলার কোনো আশঙ্কা করে না। দুর্গের তরুণদারের কাছে রক্ষীদের জন্য নির্মিত ভবনের কাছে দাঁড়িয়ে ওয়াজির খান শেষবারের মতো বাইসাঙ্গারের সাথে শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নেয়। কথা শেষ করে সে আসমান খাড়া সিঁড়ি বেয়ে নিচের আঙিনার উদ্দেশ্যে নামতে শুরু করে। বাবর ভাবে, বছরখানেক আগের তুলনায় এখন ওয়াজির খানের হাঁটতে কত কষ্ট হচ্ছে। খুঁড়িয়ে হাঁটার এই উপসর্গটা তার সাথে কবর অবধি যাবে।
অবশেষে হেলে দুলে এগিয়ে ষাঁড়ের গাড়ির সামনে থেকে বাবর আর ওয়াজির খান ধীরে ধীরে দুর্গের ঢালু পথ পিচ বেয়ে বের হয়ে আসে এবং তৃণভূমির মাঝখান দিয়ে সামনের দিকে এগুতে থাকে, যেখানে অস্থায়ী শিবির স্থাপনের জন্য খচ্চরে টানা গাড়িতে প্রয়োজনীয় তাঁবু, রসদ এবং অন্যান্য সরঞ্জামাদি নিয়ে অগ্রবর্তী দল ইতিমধ্যে পৌঁছে গেছে। আর অবশ্যই এসব সামগ্রীর সাথে আরও আছে বিয়েতে পরিহিত পোশাক পরিচ্ছদ, তার হবু স্ত্রীর পরিবারের লোকদের জন্য আরও উপহার উপঢৌকন, যার ভেতরে রয়েছে তার শ্বশুরের জন্য একটি হলুদ চোখের বাজ পাখি। পুরো বহরটা ধীরে ধীরে দক্ষিণ দিকে অগ্রসর হতে শুরু করে। কিছুক্ষণ আগে শাহরুখিয়ার দুর্গের প্রাকার বেষ্টিত ছাদ থেকে বিদায় জানিয়ে বাজানো ড্রামের আওয়াজের বদলে এবার দখল করে বনের মর্মর ধ্বনি, চাকার ক্যাঁচ ক্যাঁচ, জোয়ালের সঙ্গে বাঁধা ঘণ্টার ধ্বনি, মালবাহী খচ্চরের ঘোতঘোত শব্দ এবং নরম মাটির ওপর দিয়ে দুলকি চালে ছুটে চলা অশ্বারোহী বাহিনীর খুরের বোল। প্রতিদিন ওয়াজির খানের নিয়োজিত রক্ষী বাহিনী কাফেলার চারপাশে সতর্ক প্রহরায় থাকে, কিন্তু শান্ত উপত্যকা আর তৃণভূমিতে আসন্ন প্রসবিনী, গর্ভবতী ভেড়ি আর তার পাল ছাড়া কোনো নড়াচড়া চোখে পড়ে না। মাঝে মাঝে ধীর গতির কারণে আর ভবিষ্যতের গর্ভে কি অপেক্ষা করছে সেজন্য অস্থির হয়ে বাবর দেহরক্ষীদের একটি ছোট দল নিয়ে ঘোড়া ছোটায়। মুখে এসে ধাক্কা দেয়া বাতাস সে দারুণ উপভোগ করে। তার বাবার ইন্তেকালের পরে সে এমন স্বাধীনতা বহুদিন উপভোগ করেনি। এই মুহূর্তে সমরকন্দ হাতছাড়া হওয়া বা ফারগানার বিশ্বাসঘাতকতা কিছুই তাকে স্পর্শ করতে পারে না। তার কাঁধে চেপে বসা দায়িত্বের বোঝা, অন্যদের প্রতি তার নৈতিক কর্তব্য, অবশ্য পালনীয় দায়িত্ব আর লক্ষ্য অর্জনের চাপ, যা তাকে প্রায়শই নির্মমভাবে ভারাক্রান্ত করে তুলেছে, মনে হয় যেন গড়িয়ে নেমে যায়। অনেকটা বসন্তের আগমনের মতো একটা অনুভূতি, যখন তীব্র শীতের কারণে মাসের পর মাস ভেড়ার কয়েক স্তর পুরু চামড়ার নিচে কাটাবার পরে সে অবশেষে সবকিছু ঝেড়ে ফেলে পিঠের উপরে সূর্যের উষ্ণতা অনুভব করতে পারে। তাকে বহন করা ঘোড়ার গলার কাছে ঝুঁকে সে বাবর তার মন থেকে সব ভাবনা ছুঁড়ে ফেলে দেয়। সে জানিয়ে এই মুহূর্তে চিন্তা করতে চায় না, সেসব কিছুর উপরে বিস্মৃতির একটা চাদর বিছিয়ে দেয়। যাত্রা শুরু করার পরের ষষ্ঠ দিন দুপুরে ষাঁড়ের গাড়ির পাশে প্রশান্ত মনে বাবর যখন ঘোড়ার পিঠে উপবিষ্ট হয়ে এগিয়ে চলেছে এবং যে সময়ে তারা একটা পাহাড়ের ঢালের পাদদেশের দিকে অগ্রসর হচ্ছে, দূরে দিগন্তের নিচে কালো আলখেল্লা পরিহিত একদল ঘোড়া শহরের একটি শাড়ি দেখা যায়। ওয়াজির খান সাথে সাথে চামড়ার দাস্তানাযুক্ত হাত উঁচু করে থামাবার সংকেত দেয়। ওয়াজির খান, কি মনে হয় আপনার? ওরা কারা? মাঙ্গলিক ঘোড়া শাওর? বাবর চোখ কুচকে তাকিয়ে জানতে চায়, কিন্তু বৈশিষ্ট্যসূচক কিছু, কোনো নিশান বা কোনো পতাকা তার চোখে কিছুই আটকায় না। ঘোড়া শাওরের দলটা স্থির হয়ে দাঁড়িয়ে কেবল তাকিয়ে থাকে। ওয়াজির খান বলেন, সুলতান, তারাই সম্ভবত। আমরা নিশ্চয়ই তাদের সীমান্তের কাছে পৌঁছে গেছি, কিন্তু আমাদের অগ্রবর্তী রক্ষী বাহিনী এসে কিছু না জানানো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বাবর বলে, ঠিক আছে, তারপরেও নিশ্চিত হতে আরও গুপ্ত দূতদল পাঠান আর একটা রক্ষণাত্মক বিন্যাসে কাফেলাকে বিন্যস্ত করুন। ওয়াজির খানের বাছাই করা 12 জন যোদ্ধার একটি দলকে কোমরে তরবারি ঝুলিয়ে পর্যানে রণকুঠার এমনভাবে রাখা যেন হাত বাড়ালেই পাওয়া যায়, এবং এতক্ষণ পিঠে বাঁধা বৃত্তাকার ঢাল বাম হাতে চামড়ার ফালি দিয়ে দৃঢ়ভাবে আটকে নিয়ে দ্রুত বেগে শিবির ত্যাগ করে। দলের শেষ 2 জন যোদ্ধা বর্ষা বহন করছে। সবকিছুর জন্যই প্রস্তুত থাকা ভালো। কি হচ্ছে সেটা নিয়ে মেয়েরা হয়তো উদ্বিগ্ন হয়ে উঠেছে বুঝতে পেরে বাবর ঘোড়া নিয়ে দুলকি চালে ষাঁড়ের গাড়ির কাছে এগিয়ে যায় এবং ঘোড়ার পিঠ থেকে ঝুঁকে পড়া চামড়ার পর্দার ভেতরে মাথা প্রবেশ করায়। বাবর বলে, সামনে সম্ভবত ইব্রাহিম শারুর অশ্বারোহীরা রয়েছে, কিন্তু তাদের পরিচয় সম্পর্কে আমাদের নিশ্চিত হতে হবে। আমরা আমাদের গুপ্তদূতদের ফিরে আসার জন্য অপেক্ষা করছি। সে অবসরে আমরা নিজেদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করছি। তার আম্মিজান আর খানজাদা ঘুমে ঢুলুঢুলু করলেও এহসান দৌলতের উজ্জ্বল চোখজোড়া সতর্ক। সে মাথা নাড়ে, বলে, ঠিক আছে বাছা, কোনো সুযোগ দেবার প্রয়োজন নেই।
কয়েক মিনিট পরে ওয়াজির খান তার তীরন্দাজদের আশেপাশের গাছপালা আর পাথরের আড়ালে আত্মগোপন করে থাকার আদেশ দেয়। ষাঁড়ের গাড়ির চারপাশে মালবাহী গাড়িগুলোকে বৃত্তাকারে বিন্যস্ত করে অবশিষ্ট সৈন্যদের দিয়ে একটা রক্ষণাত্মক ব্যূহ রচনা করে। কিন্তু সব আয়োজন শেষে অপেক্ষার পালা যেন আর শেষ হতে চায় না। বাবর কান খাড়া করে রাখে, বাতাসে ভেসে আসা কোনো অবাঞ্ছিত শব্দ শুনতে চেষ্টা করে। কোথাও কিছু নাড়াচাড়ার শব্দ পাওয়া যায় না। তারপরে তাদের মাথার উপরে পাহাড়ের ধারে ছাগলের একটা পালের গলায় বাঁধা ঘণ্টার বেসুরো সুর শোনা যায়। পালটা খেদিয়ে আনা রাখাল ছেলেটা নিচের দৃশ্যপটের দিকে আতঙ্কিত চোখে তাকিয়ে দেখে এবং হাতের লাঠিটা পাগলের মতো আন্দোলিত করে ছাগলের পালকে পুনরায় চোখের আড়ালে নিয়ে যায়। বাবরের লোকেরা অবশেষে দুলকি জালে ফেরত আসে। তাদের পেছন পেছন কালো আলখেল্লা পরিহিত ঘোড়াসওয়ারের দল হাজির হয়। বাতাস থেকে বাঁচার জন্য তাদের মুখ পটিতে বাঁধা। সবকিছু নিশ্চয়ই ঠিক আছে। ঘোড়াসওয়ারের দল কাছে আসতেই বাবর তাদের একজনের বহন করা নিশানে লাল বাজ পাখি দেখতে পায়, যেটা মঙ্গলিক গোত্রের প্রতীক। সে নিজের ঘোড়াকে কয়েক কদম সামনে নিয়ে যায়। তারপরে বাদামি ঘোড়ার লাগাম টেনে আগন্তুকদের পৌঁছাবার জন্য অপেক্ষা করে। ফারগানার বাবর মির্জাকে স্বাগত জানাই। দলটার নেতৃত্ব দেওয়া অশ্বারোহী জিনে বসে থাকা অবস্থায় ঝুঁকে পড়ে তাকে অভিনন্দন জানায়। শক্তিশালী দর্শন লোকটা মুখের কালো পটি খুলতেই বাবর তার কালো দাড়ি, চোয়ালের চওড়া হাড় আর তার উপরে বিশাল কালো অন্তর্দৃষ্টি সম্পন্ন একজোড়া চোখ, অদ্ভুতভাবে তার মণিতে হলুদের ছাপ রয়েছে, দেখতে পায়। লোকটার বয়স আনুমানিক 40 বছর। আমি ইব্রাহিম সারু, মঙ্গলিকদের সর্দার। আমি আপনাকে আর আপনার পরিবারকে স্বাগত জানাই। আজ আপনারা আমার অতিথি, আর আগামীকাল বাবুর আপনি আমার পুত্রে পরিণত হবেন। ইব্রাহিম সারু যদিও বাবরের মাতৃভাষা তুর্কিতে কথা বলছে, কিন্তু তার বচনভঙ্গির কারণে শব্দগুলোকে কেমন অপরিচিত মনে হয়। মঙ্গলিকদের আদি বাসস্থান ছিল পারস্যে। ফার্সি আজও সম্ভবত তাদের মাতৃভাষা। বাবর এবার ঝুঁকে ফিরতি অভিবাদন জানায়, বলে, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সম্মানিত করেছেন। ইব্রাহিম সারু বলেন, আমাদের অস্থায়ী ছাউনি এখান থেকে 2 ঘন্টা দূরত্বে অবস্থিত। আমরা আপনাদের জন্য অপেক্ষা করছিলাম আর পাহারা দিচ্ছিলাম। আমি নিজে এসেছি, কারণ আমি ব্যক্তিগতভাবে আপনাকে প্রথমে স্বাগত জানাতে চেয়েছি। বাবর আবার ঝুঁকে অভিবাদন জানায় এবং পাহাড়ের ঢাল বেয়ে ধীরে ধীরে ইব্রাহিম সারুকে অনুসরণ করতে তার ঘোড়ার পেটে খোঁচা দেয়। বৃত্তাকার যে তাঁবুটা বাবরকে রাত কাটাবার জন্য দেয়া হয়, বাবর সেটা পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখে স্বীকার করতে বাধ্য হয় যে যথেষ্ট সুন্দরভাবেই তাঁবুটা সাজানো হয়েছে। শুকনো চামড়া দিয়ে সেলাই করা 10 ফুট উঁচু দেয়ালের পুরোটা লাল আর নীল বুননের পর্দা দিয়ে ঘেরা। কুণ্ডলীকৃত সাপের মতো দেখতে পিতলের মোমদানিতে মোমবাতি জ্বলছে। মোমদানিগুলো আবার স্বর্ণালী আভাযুক্ত আস্ত নীলকান্ত মণির ভিত্তির উপর স্থাপিত। গাঢ় নীল রঙের যে তাকিয়ায় সে মাথা দিয়ে শুয়ে আছে, সেটার উপরে সোনার জরির পুরো কারুকার্য তার ঘাড়ের পেছনে সুরসুরি দেয় এবং গদিটাকে মনে হয় মোটা কাপড়ের একটা ঢাউস ব্যাগ, যার উপরে পুরো পিচ্ছিল কিংখাপ দেয়া এবং ভেতরের পুরো মেঝে চামড়ার পুরো আস্তরণ দিয়ে ঢাকা। সমরকন্দের সাথে এর কোনোই তুলনা চলে না, কিন্তু ইব্রাহিম সারু অতিথিদের জন্য এমন জাঁকজমকপূর্ণ শিবিরে স্থাপন করতে তার সাধ্যের অতীত চেষ্টা করেছেন। আগের দিন রাতে তারা যখন এখানে এসে পৌঁছায়, দেখে সারি সারি তাঁবু বাবরের লোকদের জন্য। যে তাঁবুগুলো, সেগুলোর উপরে ফারগানার হলুদ নিশান উঠছে এবং তার কেন্দ্রে রয়েছে বাবরের নিজস্ব বিশাল আনুষ্ঠানিক তাঁবু। এটা একটা দৃষ্টিনন্দন দৃশ্য। কোনোই সন্দেহ নেই, ইব্রাহিম সারুও ঠিক তাই চেয়েছিল। কারুকাজ করা ধাতব বকলেস দিয়ে আটকানো প্রবেশদ্বারের পর্দার ফাঁক দিয়ে গুটি গুটি পায়ে প্রবেশ করা আলোর তীব্রতা দেখে বাবর ধারণা করে অনেক আগেই সকাল হয়ে গেছে। সে গতরাতে ইব্রাহিম সারুর কারুকাজ করা চাদোয়া আর প্রবেশপথ পর্যন্ত গালিচা বিছানো তাঁবুর দরবার মহলে আয়োজিত পোলাও, ভেড়ার মাংসের কাবাব, মাটির নিচে জন্মানো সবজি
আর কড়া পানীয় সহযোগে আয়োজিত নৈশভোজের কথা চিন্তা করে। বাবরের ইচ্ছা ছিল সন্ধেটা এহসান দৌলত, খুতলাক নিগার আর তার বোনের সাথে মেয়েদের তাঁবুতে কাটায়, কিন্তু সেটা অবশ্য সম্ভব নয়। পুরোটা সন্ধ্যা তাকে হাসি হাসি মুখ করে বাজিকরের ভেলকি, আগুন খেকোর দক্ষতা, নিপুণ তারাবাজের কসরত এবং নাদুস নাদুস দেখতে বাইজিদের কোমরের দুলনি দেখতে হয়েছে, যারা নিজেদের ভরাট বুক আর নিতম্ব ঝাঁকবার ফাঁকে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে থেকেছে। এরপরে সে হাসি হাসি মুখে বসে তার নিজের আর ইব্রাহিম শাহরুর লোকদের একসাথে নাচ গান করার ফাঁকে শীঘ্রই তারা একে অপরের সহযোদ্ধায় পরিণত হবে বলে পরস্পরের স্বাস্থ্য পান করতে দেখেছে, যতক্ষণ না তারা সুরার নেশায় বিভ্রান্ত হয়ে মেঝেতেই ঘুমিয়ে শুয়ে পড়েছে। বাবর যে অনায়াসে যে কোনো লোকের মতো পান করতে পারে, গতরাত্রে অল্পই পান করেছে। আশা করেছে যে ইব্রাহিম শাহরুর হয়তো তার আসন্ন মৈত্রীর বন্ধন সম্পর্কে তার সাথে কথা বলতে চাইবেন। অনেক কিছু আলাপ করার বাকি আছে। সে নিশ্চিত তার হবু শ্বশুরের সাহায্যে আকশি আক্রমণ করে কয়েক সপ্তাহ না হোক অন্তত কয়েক মাসের ভেতরে সে তার সিংহাসন উদ্ধার করতে পারবে। তারপরে সমরকন্দ থেকে তার চাচাতো ভাই মাহমুদকে ঘাড় ধাক্কা দিয়ে বের করাটা কেবল সময়ের একটা ব্যাপার। কিন্তু ইব্রাহিম শাহরুর এসব আশেপাশ দিয়ে যায় না, কেবল সামাজিকতা রক্ষার্থে মামুলি কথাবার্তা বলেন, এবং বাবরও অনুভব করে এমন আনন্দের সময় যুদ্ধের আলোচনা করাটা অভদ্রতা হবে। সে তখন নিজেকে সংযত করে। পায়ের উপর থেকে বাবর নরম চামড়ার কম্বল, যার নিচে সে আরামে রাত কাটিয়েছে, সেটা সরিয়ে উঠে বসে। ভবিষ্যতের গর্ভে কি অপেক্ষা করছে ভেবে সে একটা দীর্ঘশ্বাস ফেলে। নিজের পরিস্থিতি আর নিজের উপরে সে যুগপৎ অস্থির হয়ে উঠেছে। এই মুহূর্তে এক অচেনা তরুণীকে বিয়ে করার বদলে সে তার লোকদের যুদ্ধে নিয়ে যাবার জন্য যে কোনো কিছু করতে রাজি আছে। কিন্তু সে একজন সুলতান, বীর আর যোদ্ধা, এবং এখন সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। পাহাড়ে কাটানো সেই সব নিঃসঙ্গ সময়ে সে কত রাত শক্ত মাটির উপরে শুয়ে মাথার উপরের শীতল রাতের আকাশের দিকে তাকিয়ে কোমল উষ্ণ নারীদেহের কথা কল্পনা করেছে। সে কেন তাকে সঙ্গ দিতে কাউকে ডেকে পাঠায়নি? তার অবশ্য নির্দিষ্ট কোনো মেয়ে পছন্দ ছিল না। সম্ভবত সেটা ছিল পিতৃহীন একমাত্র ছেলের বিনয়াভিমান। এমন হতে পারে সেই পরিস্থিতিতে কোনো সন্তানের জনক হবার ব্যাপারে সে অনিচ্ছুক ছিল। সম্ভবত নিজের মর্যাদা রক্ষার ব্যাপারে অতিরিক্ত সচেতন সে চায়নি বার বনিতাদের সাথে নিজেকে সম্পৃক্ত করতে, বা সেরকম মেয়ে তার কাছে আসুক সে ব্যাপারেও তার আপত্তি ছিল। তার আগে অনেক শাহজাদাই তাদের সাথে মানানসই না এমন নারীর কল্যাণে সালতানাত হারিয়েছে, কিন্তু আজ রাতে একজন নারীকে আলিঙ্গন করতে তার মালিক হিসেবে নিজেকে কল্পনা করার অনুভূতি কেমন সে অনুভব করবে। তার কৃতজ্ঞ থাকা উচিত। তার শ্বশুরের সৌজন্যবশত জোর করে পাঠানো 4 জন পরিচারককে সে হাততালি দিয়ে ডাকে। আজ তার বিয়ে, এবং তার অবশ্যই উচিত নীতিনিয়মের শুদ্ধতা উদযাপন করা। তাঁবুর বাইরে থেকে তাদের ভেসে আসা আলাপচারিতার আওয়াজ সে শুনতে পায়, এবং তার ইশারা শুনে তারা ভেতরে প্রবেশ করে তাঁবুর পর্দা উঠিয়ে দিলে সূর্যের আলোর ভিতরটা আলোকিত হয়ে ওঠে। বাবরের বিয়ের পোশাক হরিণের নরম চামড়ার তৈরি সালোয়ার, হলুদ রেশমের তৈরি খাটো আস্তিনযুক্ত আজানো লম্বিত আটোসাটো বহির্বাস, সাথে তার মরহুম আব্বাজান নিজের বিয়েতে যে সোনার ভারী কোমরবন্ধনী ব্যবহার করেছিলেন সেটা, এবং উপরে পরার জন্য তামার কারুকার্য খচিত আলখেল্লা, একটা উঁচু নীল মখমলের টুপি, খানজাদা যেটাতে ছোট ছোট মুক্তা যত্ন নিয়ে বসিয়েছে, এবং সাথে ঈগলের পালকের তৈরি শিরস্ত্রাণ কাছেই একটা টুলের উপর রাখা। 2 ঘন্টা পরে হাম্মামখানার তাঁবুতে গরম পাথরের ওপরে ফোটানো পানিতে গোসল করার পরে তার পরিচারকদের দল টাটকা তাজা ঔষধি লতাগুল্ম দিয়ে তার দেহ ভালো করে রগড়ে মুছে দেয়। তার লম্বা চুল সুগন্ধি তেল দিয়ে আঁচড়িয়ে দেয়, এবং তাকে তার নির্বাচিত পোশাকে সজ্জিত করলে বাবর পুরো দিনের মতো প্রস্তুত হয়ে যায়। সূর্যের আলোয় পা রাখতে তার উষ্ণিসের ঈগলের পালকে লম্বা ছায়া প্রতি পদক্ষেপের সাথে সাথে মাটির অনেক দূর পর্যন্ত নাচতে নাচতে এগিয়ে যায়। সহসা শিবিরের অন্য প্রান্ত থেকে কর্ণবিদারী একটা চিৎকার ভেসে ওঠে, সুলতান জেনানা মহলের দিক থেকে আসছে।
বাবরের অভিব্যক্তিতে বিভ্রান্তির ছায়া দেখতে পেয়ে তার একজন পরিচারক বলে, সুলতান, বধূকে তারা বিদায় জানাচ্ছে, ঠিক যেভাবে আর কয়েক ঘন্টা পরে সে নিজের কুমারিত্বকে বিদায় জানাবে। মেয়ের কণ্ঠের তীব্রতা বৃদ্ধি পেয়ে এখন প্রায় আর্তনাদের মতো শোনায়। আওয়াজটা মোটেই শ্রুতিমধুর নয়। ফারগানার গ্রামে বিয়ের সময় যেমন হর্ষোৎফুল্ল গানের আওয়াজ শোনা যায়, তার সাথে এর কোনো মিল নেই। বিলাপের সাথেই বরং এর মিল বেশি। বাবরের তাঁবুর পাশে তৈরি করা আরেকটা তাঁবুর নিচে প্রবেশপথ দিয়ে সুন্দর পোশাকে সজ্জিত ওয়াজির খানকে ঝুঁকে বের হয়ে আসতে দেখে বাবরের মনটা খুশিতে ভরে ওঠে। ওয়াজির খান বলেন, সুলতান, আপনার বিবাহ দিবসে আমার অভিবাদন গ্রহণ করুন। ওয়াজির খানের এক চোখের দৃষ্টিতে উষ্ণতার ছোঁয়া, এবং সে আজ তার পাশে থাকবে ভেবে বাবর কৃতজ্ঞবোধ করে। সুলতান, আপনি কি প্রাতরাশ করেছেন? না ওয়াজির খান, আমি মোটেই ক্ষুধার্ত নই। কিছুক্ষণ আগেই আমি পানি পান করেছি। ওয়াজির খানের অভিব্যক্তিতে বাবর সহমর্মিতা দেখতে পায়। আমাদের রক্ষী দল শীঘ্রই এখানে এসে উপস্থিত হবে, আপনার সাথে সহচর হিসেবে বিবাহ মণ্ডপে তারা যাবে বলে। বাবর বুঝতে পারে না সে কি বলতে চায়, এবং সে কিছু ভাববার আগেই আকাশ বাতাস প্রকম্পিত করে ঢোল বেজে উঠতেই রমণীদের আতঙ্কজনক বিলাপের শব্দ চাপা পড়ে যায়, এবং সে দেখে ওয়াজির খানের লোকেরা ফারগানার উজ্জ্বল হলুদ রঙের পোশাকে সজ্জিত হয়ে দু সারিতে এগিয়ে আসছে, এবং তাদের সামনে রয়েছে তার নিজস্ব যন্ত্রী দল। একটা সহিস বাবরের বাদামি বর্ণের ঘোড়াটা লাগাম টেনে আনে। আজকের বিশেষ উপলক্ষের জন্য একটা উজ্জ্বল হলুদ রঙের পরজানের কাপড় তার বস্ত্রাবরণ হিসাবে ব্যবহৃত হয়েছে। লেজ আর কেশর হলুদ ফিতা দিয়ে বেনি করা, আর মাথায় সোনালি বাদামি বর্ণের বাঘের চোখ পাথরের তৈরি সাজ। বাবর জিনে উঠে বসে এবং তার লোকদের ঘোড়ার লাগাম ধরে গত রাতে যেখানে ভোজসভা হয়েছিল সেই একই তাঁবুর সভাগৃহের দিকে যাবার অনুমতি দেয়, এবং সেখানে ইব্রাহিম সারু তার মেয়েকে নিয়ে তার জন্য অপেক্ষা করছেন। বাবর জিনের উপর থেকে নামতেই কালো পোশাকে সজ্জিত মাঙ্গলিক রক্ষী বাহিনী তাকে অভিবাদন জানায়। তুর্যনাদের মাঝে ধীরে ধীরে সে গাঢ় বেগুনি মখমলের আলখেল্লা পরিহিত ইব্রাহিম সারুর দিকে এগিয়ে যায়, যেখানে সে দাঁড়িয়ে রয়েছে তাকে অভ্যর্থনা জানাতে। 3 ফুট উঁচু জাফরি কাটা কাঠের পর্দা দিয়ে আলাদা করা একপাশে ইব্রাহিম সারুর দরবারের রমণীরা রয়েছেন। তাদের মুখের নিচের অংশ নেকাবের আড়ালে, কিন্তু হালকা আবরণীর ওপরে তাদের ঘন আর লম্বা পাপড়ির নিচে কালো চোখ তাকে পরিষ্কার কৌতূহলে জরিপ করছে। তাদের কেন্দ্রে সম্মানিত স্থানে সে তার নানি যান, আম্মি যান আর বোনকে দেখতে পায়। মাথা আর ঘাড় ভালো করে সোনার তারকাখচিত একটা নীল রঙের শাল দিয়ে আবৃত করে পিঠ সোজা করে বসে আছেন এহসান দৌলত। খুতলাক নিগারের পরনে একটা ঢিলাঢালা হলুদ জব্বা এবং কয়েক গাছে মুক্তার মালা গলায় শোভা নিয়েছে। গর্বিত চোখে বাবরের দিকে তিনি তাকিয়ে আছেন, যখন খানজাদার চোখ মাঙ্গলিক রমণীদের চেয়ে অনেক বেশি কমনীয় চকচক করে। বিশাল তাঁবুটার ঠিক কেন্দ্রে মেরুন রঙের গালিচা পাতা মঞ্চের উপরে তার স্ত্রী সোনালি তাকিয়ায় বসে আছে। ধূপ দিয়ে সুবাসিত করা কয়লা ভর্তি ঝুড়ি তার সামনে জ্বালিয়ে রাখা হয়েছে, ফলে সোনালি কাপড়ের তৈরি মস্তকা বরণের নিচে থেকে বের হয়ে আসা দুধ সাদা রঙের ভারী কাপড়ের নেকাবি তাকে আড়াল করে রাখেনি। মাথার ওপরে ছাদে অবস্থিত গবাক্ষের খুলে রাখা পর্দার দিকে বাতাসের সাথে পাক খেয়ে ওঠা ধোয়ার কুণ্ডলীও তাকে ঢেকে রেখেছে। বাবর তার দিকে হেঁটে যেতেই আয়শা স্থানুন্যায় বসে থাকে। বাবর যে শীঘ্রই তার সৌহর হবে সে বিষয়ে কোনো ধরনের সচেতনতা তার মাঝে প্রকাশিত হয় না। আয়শার অভিব্যক্তি বাবরের দেখতে ইচ্ছে করে। ভেরির আওয়াজ ম্লান হয়ে আসে এবং মুহূর্তের জন্য চারপাশে নিথর নীরবতা নেমে আসে। আয়শা, আয়শা তার বাবার ডাক শুনে মেয়েটা উঠে দাঁড়ায়। তাকে বেশ লম্বাই দেখায়, কিন্তু স্থূল কায়া নাকি ক্ষীণাঙ্গিনী, দেহ সৌষ্ঠব সাবলীল নাকি অন্যরকম বাবুর কিছুই বুঝতে পারে না। সে কেবল মেয়েটার লম্বা পায়ে মেহেদির ভরাট বরফি কাটা নকশা লক্ষ্য করে। এদিকে এসো। ইব্রাহিম সারু বাবরকে মঞ্চে উঠে তার হবু বধূর মুখোমুখি হতে ইশারা করে। এরপরে তিনি নিজের মেয়েকে বোরখার ভেতর থেকে ডান হাত বের করে তার দিকে এগিয়ে আসতে বলেন। হাতটা ধরেন। সেটা সে বাবরের ডান হাতের উপর স্থাপন করেন। আয়শার হাত শুষ্ক আর শীতল।
কালো আলখেল্লা পরিহিত শ্বশ্রুমণ্ডিত লম্বা এক মোল্লা এবার এগিয়ে আসে এবং মন্দ্র অনুনাদক কণ্ঠে কিছু একটা আবৃত্তি করে। কিছু সুরেলা কণ্ঠে সুর করে বলে, যা সম্ভবত দোয়া বা আশীর্বাদ হবে বলে বাবর মনে করে। সে যদিও পুরোটা মনোযোগ দিয়ে শোনে, কিন্তু বুঝতে পারে না তারা কোন ভাষায় কথা বলছে। খুব সম্ভবত ভাষাটা ফার্সি হবে। অবশেষে মোল্লার দেওয়া শেষ হয় এবং বুকের কাছে কোরআন শরীফ ধরে সে পিছিয়ে আসতেই ইব্রাহিম সারু এক মুঠো শস্য তরুণ দম্পতির ওপর ছিটিয়ে দেন। পুরুষ কণ্ঠের সম্মিলিত ঐকতানে পুরো তাঁবুটা গমগম করে ওঠে এবং সহসা মুঠিভর্তি আঁশযুক্ত শস্যদানা বাতাসে ভাসতে থাকে। মাঙ্গলিক মেয়েরা বাতাসে ডানামেলা পাখির ঝাঁকের মতো উঁচু আর কর্ণবিদারী উলুধ্বনি দিতে শুরু করে। আয়শা বাবরের দিকে ঘুরে দাঁড়ায়। বাবর হাসে এবং আয়শার কাছ থেকে কোনো ধরনের ইঙ্গিতের আশা করে, কিন্তু এক মুহূর্তে নীরবে দাঁড়িয়ে থেকে সে হাতটা টেনে সরিয়ে নেয় এবং মঞ্চ থেকে নেমে যায়। মাঙ্গলিক মেয়েরা সাথে সাথে কাঠের আবদালের আড়াল থেকে উঠে দাঁড়ায় এবং সবাই এগিয়ে এসে আয়শার উপর ঝাঁপিয়ে পড়ে। বাবর তাজ্জব হয়ে দেখে, আনন্দে তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে ওঠে তারা। তার কাছ থেকে তারা দুধ সাদা রঙের নেকাব টেনে নিয়ে ঘূর্ণির বৃত্তাকারে ঘোরাতে শুরু করে এবং তার পরনের পোশাক পলকা আবরণ টেনে ছিঁড়ে ফেলে। সর্দার আর তার পরিবার এসব কি শুরু করেছে? বাবর তাকিয়ে দেখে তাঁবুতে প্রবেশের মুখের কাছে ওয়াজির খান দাঁড়িয়ে আছে। বাবর জানে তার নিজের অভিব্যক্তির মতোই তারও অবশ্যই কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। আবদালে আড়ালে এখনো নম্রভঙ্গিতে বসে থাকা খানজাদার চোয়াল ঝুলে পড়ে। এহসান দৌলত আর খুতলাক নিগার সোজা আড়ষ্ট ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে থাকে, যেন এসব অদ্ভুত ব্যাপারে আগ্রহী হবার শিক্ষা তাদের দেয়া হয়নি। এটাই হয়তো এখানকার রীতি। আয়শা তখনও অর্ধেক আবৃত। এমন সময় যন্ত্রীদল তাদের পেতলের লম্বা বাঁশি, করতাল, ঘণ্টা আর শক্ত করে বাঁধা চামড়ার ঢোল একসাথে বাজাতে শুরু করে দেয়। আয়শার কাছ থেকে মেয়েরা পেছনে সরে আসে এবং হাত দিয়ে তালি দিয়ে পা ঠুকে তালে তালে তারা গান গাইতে শুরু করে। বাবর এবার টের পায় যে ঘরে উপস্থিত লোকেরা তাঁবুর দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়েছে এবং মেয়েরা নববধূর চারপাশে একটা মানব ব্যূহ তৈরি করেছে যে সে আর আয়শার বাবাই কেবল তাকে দেখতে পাবে। আয়শা এবার সর্পিল ভঙ্গিতে নাচতে শুরু করে, মোচড়ায় এবং বৃত্তাকারে ঘুরতে থাকে যতক্ষণ না মুখের নিচের অংশ ঢেকে রাখার নেকাব ছাড়া ঝালরের শেষ অংশটুকু দেহ থেকে খসে পড়ে। বাবর এবার দেখে একজোড়া কয়লার মতো কালো চোখ চঞ্চল দৃষ্টিতে তাকে দেখছে। তার মাথায় চুল পরিপাটি করে বেনি করা এবং ছোট মাথার চারপাশে সেটা কুণ্ডলি করে বেঁধে রাখা আছে। তার লম্বা দেহ, পরনে গাঢ় বেগুনি রঙের সালোয়ার গোড়ালির কাছে কুঁচকে আছে, আর ঊর্ধ্বাঙ্গের আঁটোসাঁটো কাঁচুলির কারণে তার তলপেট উন্মুক্ত হয়ে আছে। লম্বা জালি জালি অন্তর্বাস দিয়ে তার বেঁধে রাখা স্তন যুগলকে দেখে মনে হয় ছোট আর পেশল। একটা গাঢ় রঙের পাথর, খুব সম্ভবত নীলা, তার নাভিতে দুটি ছড়াচ্ছে। ইব্রাহিম সারু আয়শার দিকে বাবরকে ঠেলে দিয়ে বলেন, তাকে গ্রহণ করো, সে এখন তোমার। বিয়ের শয্যা তোমাদের জন্য অপেক্ষা করছে, যাও তাকে উপভোগ করো, ভোজসভা তারপরে আরম্ভ হবে। বাবরের হতবাক হওয়া অভিব্যক্তি দেখে তার শ্বশুর হেসে ফেলে। ইব্রাহিম সারু বাবরের দিকে তাকিয়ে বলেন, কি ফারগানার শাহজাদাদের দুপায়ের মাঝে কি আগুন জ্বলে না? বাবরের মুখ একদম লাল হয়ে ওঠে এবং সে আয়শার হাত ধরে। ইব্রাহিম সারু একটা আলখেল্লা নিজের মেয়েকে পরিয়ে দিয়ে দুবার হাততালি দিতেই যন্ত্রীদল উঠে দাঁড়ায়। দুই সারি অবস্থান নিয়ে তারা এখনও তাদের সেই উদ্দাম বাদ্য বাজাতে থাকে। শোনো, তোমার বাসরসজ্জা পর্যন্ত তারা বাজনা বাজিয়ে যাবে। আমি আমার অভিজাতদের সাথে তোমাকে অনুসরণ করব। ইব্রাহিম সারুর মুখে একটা চওড়া হাসি ফুটে আছে। যন্ত্রীদলের বিড়ালের মতো চিৎকার করে বাজনার সাথে বিয়ের শোভাযাত্রা ইব্রাহিম সারু দৃষ্টিনন্দন তাঁবু থেকে সূর্যালোকে বের হয়ে আসতে আসতে বাবরের মাথাটা দপদপ করতে শুরু করে। জেনানা মহলের কাছেই বাসরসজ্জার তাঁবু স্থাপন করা হয়েছে। ফারগানার হলুদ আর জামিনের কালো লাল নিশানে সেটা জমকালোভাবে সাজানো। বাবর ভাবে, এটা মোটেই প্রীতিকর দৃশ্য নয়। যন্ত্রীদল ছড়িয়ে গিয়ে প্রবেশ পথের দুপাশে অবস্থান নেয়।
বাবর আয়েশাকে নিয়ে ভেতরে প্রবেশ করার সময়ে পরিচারকের দল ভূমিতে কপাল ঠেকিয়ে সেজদার ভঙ্গিতে অবস্থান করে। তাদের পরনে লাল আর কালো রঙের পোশাক। বিশাল তাঁবুটা পুরো গালিচা দিয়ে ঢাকা, কিন্তু বাবর যেমনটা আশা করেছিল তার চেয়ে অনেক বেশি নিরাভরণ। তাঁবুর ঠিক কেন্দ্রে একটা ঢাউস গদি ধূসর ফুলের ছোপ দেয়া এবং রেশমের কিংখাব দিয়ে ঢাকা, যা দুপাশে দুই বিশাল মোমবাতির ঝাড় আলোকিত করে রেখেছে। গদির ওপরে একটা চতুর্ভুজাকৃতি কাঠের কাঠামো, যার থেকে সারি সারি কাঠবিড়ালের চামড়া ঝুলছে, যা টেনে নিয়ে শয্যার চারপাশে একটা আবডাল তৈরি করা যায়। পুরো তাঁবুতে আর কিছু নেই, না কোনো আয়না, না কোনো সিন্দুক বা না কোনো বসার টুল। বাবর পুরো পরিস্থিতির সাথে ধাতস্থ হবার আগেই কোলাহলরত মেয়েরা আয়েশাকে নিয়ে এসে গদির উপর বসিয়ে চারপাশের পর্দা টেনে দেয়, যাতে তাকে দেখা না যায়। এক মুহূর্ত পরে পুরুষ পরিচারকবৃন্দ বাবরের পোশাক খুলতে শুরু করে। ব্যগ্র কৌতূহলী আঙ্গুল মাথা থেকে পাগড়ি তুলে নিয়ে তার বহির্বাস আর জব্বার বাঁধন আলগা করে। সালোয়ার বন্ধন মুক্ত করে দু পা থেকে পর্যায়ক্রমে বুট খুলতে শুরু করলে বাবর বহু কষ্টে তাদের ধমক দেওয়া থেকে নিজেকে বিরত রাখে। নিমিষের ভেতরেই বাবর নিজেকে নগ্ন দেখতে পায়। পরিচারকের দল এবার একটা রেশমের আলখেল্লা দিয়ে তাকে মুড়ে দিয়ে কিছু একটা বলতে শুরু করে। তারা কি বলছে বাবর বুঝতে পারে না, কিন্তু আন্দাজ করে পর্দার পেছনে থাকা মেয়েদের উদ্দেশ্যে কিছু একটা বলছে, যারা দ্রুত চোখের দৃষ্টি অন্য দিক করে তাঁবু থেকে বেরিয়ে যায়। পুরুষ পরিচারকের দল তাদের অনুসরণ করে যাবার আগে তাঁবুর প্রবেশপথের পর্দা শক্ত করে আটকে দিয়ে যায়। সে আর আয়েশা এখন একা। এক মুহূর্তের জন্য সেই ইতস্তত করে, তারপরে আলখেল্লাটা গা থেকে খসে পড়তে দেয়। সে বাসসজ্জার দিকে এগিয়ে যায় এবং পর্দা টেনে সরিয়ে দেয়। আয়েশা নগ্ন দেহে ভেতরে শুয়ে আছে। তার মাথার চুল এখনও শক্ত করে বেনি করা রয়েছে, কিন্তু তার দেহের কোমল বাঁক চড়াই উতরাই পুরোপুরি তার দৃষ্টির সামনে অবারিত হয়ে রয়েছে। তার পেলব বাহু, লম্বা সাবলীল উরুতে বাবর বিয়ের মণ্ডপে তার পায়ের পাতার মেহেদির যে বিস্তৃত আলপনা দেখেছিল, সেই একই আলপনা দেখে। তার স্তনবৃন্ত টকটকে লাল রং করা এবং চারপাশে মেহেদির বৃত্ত আঁকা। বাবরের নগ্নতার দিকে মেয়েটি যেভাবে তাকিয়ে থাকে, বাবর তার ভেতরে বিচলিত করার মতো এক ধরনের শীতলতা অনুভব করে। মেয়েটি কি ভাবছে? তার ক্ষতচিহ্নগুলো অন্তত একটা বিষয় প্রমাণ করে যে সে কোনো বালক নয়, বরং রক্তপাত ঘটিয়েছে এমন এক যোদ্ধা। বাবর এবার ঝুঁকে আয়েশার পাশে বসে এবং আয়েশার পাশে এমনভাবে শোয় যাতে তাদের পরস্পরের দেহ পাশাপাশি থাকলেও স্পর্শ করে না। এক মুহূর্ত পরেও কিছু বলে না সে, কারণ সে বুঝতে পারে না কি বলা উচিত। সে নিজের ভদ্র কিন্তু অনুসন্ধানী হাত আয়েশার কোমরের উষ্ণতাকে স্থাপন করে এবং কোনো প্রতিক্রিয়া না দেখতে পেয়ে সাহসী হয়ে ওঠে এবং তার হাত কোটি দেশের নমনীয় বাঁকে প্রণয় স্পর্শে আলোড়িত করে। বাবর সহসা টের পায় তার তরুণ রক্ত আর কোনো বাধা মানতে চাইছে না। সারা দিনের উত্তেজনা যেন তার ভেতরে নিমিষে বিস্ফোরিত হয়ে মারাত্মক একটা শারীরিক আকাঙ্ক্ষায় পরিণত হয়, যা তাকে অবশ্যই নিবৃত্ত করতে হবে। সে মাথা তুলে আয়েশার চোখের দিকে তাকায়, তার সাহায্য কামনা করে, কিন্তু সেখানে তার জন্য কোনো উষ্ণতা দেখতে পায় না। তার নীরব আবেদনের সাড়া দেবার বা সক্রিয় ভূমিকার চেয়ে খেলোয়াড়ি ভূমিকায় অভিভূত হবার কোনো আগ্রহ নেই সেখানে। তার কাছে অন্তত তাই মনে হলো। তার অনভিজ্ঞ আনাড়ি আচরণের জন্য কুপিত একটি অভিব্যক্তি। ছন্দবদ্ধ ভঙ্গিতে নাড়াচাড়া আরম্ভ করতেই সে আয়েশার কাঠিন্য টের পায় এবং তারপরে সে তীক্ষ্ণ জোরালো কণ্ঠে একবার আর্তনাদ করলে আয়েশার কাঠিন্য ধীরে ধীরে সহজ হয়ে আসে। হাঁপাতে হাঁপাতে সে আরও গভীর অনুসন্ধানে রত হয়, আরও গভীরে, এবং সব কিছু সম্পর্কে বিস্তৃত হয়ে পড়ে। অবশেষে ঘামে ভেজা দেহে নিঃশেষ হয়ে সে আয়েশার দেহের ওপর নেতিয়ে পড়ে। নিজের শিরা উপশিরায় রক্তের ধাবমান গতি তখনও হ্রাস না পাওয়াতে বাবরের কয়েক মুহূর্ত সময়ের দরকার হয় নিজেকে ফিরে পেতে। মনে পড়ে সে কোথায় আছে আর একটু আগে কি ঘটে গেছে। নিজেকে ফিরে পেয়ে সে আয়েশার উপর থেকে উঠে বসে। আয়েশার চোখের দিকে তাকাতে চাইলে রাজ্যের অনীহা এসে তাকে ঘিরে ধরে।
তারপরে শেষ পর্যন্ত সে আয়েশার দিকে তাকিয়ে দেখে মেয়েটা একটুও নড়েনি, আর তার মুখের অভিব্যক্তি আগের মতোই দুর্বোধ্য, নিষ্প্রাণ আর স্পর্শের অতীত। বাবর ভাবে সে হয়তো নিজের জন্য একটা স্ত্রী পেয়েছে, কিন্তু পুরো বিষয়টা এমনভাবে ঘটবে বলে সে কল্পনা করেনি। বাবর উঠে বসে এবং তার দিকে পিঠ ফিরাবার আগে স্যাটিনের চাদরে আয়েশার কোমরের নিচে জমা হয়ে থাকা রক্তের দাগ ঠিকমতো খেয়ালও করে না, যা উপযুক্ত সময়ে বিয়ের দিন তার কৌমার্য ভঙ্গের স্মারক হিসেবে সর্বসাধারণের সামনে প্রদর্শিত হবে।